লোকে বলে সময় নাকি সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু কিছু ক্ষত শুকিয়ে যাওয়ার জন্য হয় না, হয় নিজের পরিচয় হয়ে ওঠার জন্য। আমারও একটা পরিচয় ছিল, স্বপ্ন দেখা এক কারিগরের। ওরা সেই পরিচয়টা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার হাতে পরিয়ে দিয়েছে এমন এক কলঙ্কের দাগ, যা ধুয়ে ফেলার জন্য সমুদ্রের সব পানিও যথেষ্ট নয়। ওরা ভেবেছিল আমাকে মাটির নিচে পুঁতে ফেললেই সব শেষ, কিন্তু ওরা জানতো না আমি বীজ, যে মাটির গভীরে হারিয়ে যায় না, অন্ধকারের সাথে লড়াই করে একদিন ঠিকই ফিনিক্স পাখির মতো জেগে ওঠে। এটা কোনো প্রতিশোধের গল্প নয়, এটা হলো নিজের পরিচয় ফিরিয়ে আনার লড়াই। এটা সেই আদিলের গল্প, যাকে ওরা শেষ করে দিয়েছিল, আর সেই রাজার গল্প, যে নিজের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নিজের সাম্রাজ্য তৈরি করেছে। কারণ কিছু হিসেব সময়ের উপর ছেড়ে দিতে নেই, নিজের হাতেই বুঝে নিতে হয়। ঢাকার গুলশানের অভিজাত এলাকা, আলম অ্যান্ড সন্স জুয়েলার্সের ঝকঝকে শোরুমের পেছনের অত্যাধুনিক ওয়ার্কশপ। সময় দুপুর গড়িয়ে বিকেল। কাঁচের দেয়ালের ওপারে শোরুমের ব্যস্ততা দেখা গেলেও এই ওয়ার্কশপে বিরাজ করছে পিনপতন নীরবতা। এখানে কান পাতলে শোনা যায় শুধু সূক্ষ্ম যন্ত্রপাতির আওয়াজ আর এক মনে কাজ করে চলা কারিগরদের নিঃশ্বাসের শব্দ। আজকের গল্পের নায়ক আদিল খুব নিচু স্বরে প্রায় নিজের মনে বলে, আর মাত্র কয়েকটা অ্যাডজাস্টমেন্ট, ব্যাস হয়ে যাবে। আদিলের কপালে বিন্দু বিন্দু ঘাম। তার চোখের সামনে ভেলভেটের ট্রেতে শুয়ে আছে এক অপার্থিব সৌন্দর্যের ব্লু ডায়মন্ডের নেকলেস। তার মনোযোগ এতটাই গভীরে যে কখন নিঃশব্দে তার পেছনে এসে রুহি দাঁড়িয়েছে সে টেরও পায়নি। রুহি মুখে মৃদু হাসি এনে কণ্ঠস্বরে নকল গাম্ভীর্য এনে বলে, এক্সকিউজ মি মিস্টার আদিল রহমান, ডেলি নিউজ টুডে থেকে এসেছিলাম। আপনার মূল্যবান সময়ের কয়েকটা মিনিট কি পাওয়া যাবে? পরিচিত কণ্ঠস্বরে চমকে ওঠে আদিল। সে তাড়াহুড়ো করে মাথা ঘোরাতেই তার মুখে একরাশ বিস্ময় এবং ভালোবাসা ফুটে ওঠে। চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে ওঠে সে। রুহি, তুমি এভাবে হঠাৎ? ফোনও তো করেনি। রুহি হেসে ফেলে, এগিয়ে এসে টেবিলের কোণায় আলতো করে বসে বলে, ফোন করলে কি আর সারপ্রাইজ হতো শুনি? তাছাড়া আমি তো একজন সাংবাদিক, আমার কাজই হলো সারপ্রাইজ দেওয়া। তো সাক্ষাৎকারটা কি এখন হবে, নাকি আপনার ব্যস্ততা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে? সাক্ষাৎকার? আমার? আমি তো সামান্য একজন ডিজাইনার, আমার আবার কিসের সাক্ষাৎকার? দোকানের সাক্ষাৎকার নিতে হলে মালিক জনাব আলম সাহেবের সাথে কথা বলতে হবে। দূর, আমি কোনো দোকানের সাক্ষাৎকার নিতে আসিনি। আমি এসেছি আলম অ্যান্ড সন্স এর সেই জাদুকরের সাক্ষাৎকার নিতে, যার ডিজাইন করা গহনা কেনার জন্য আরবের শেখেরাও অপেক্ষা করে থাকেন, যার ছোঁয়ায় সাধারণ পাথরও নাকি অসাধারণ হয়ে ওঠে। বলুন মিস্টার আদিল, কি সেই জাদুর রহস্য? রুহির চোখে মুখে দুষ্টুমি খেলা করছে। আদিল তার এই রূপ দেখে মুগ্ধ হয়ে যায়। সে তার হাতের ম্যাগনিফাইং গ্লাসটা টেবিলে রেখে রুহির দিকে পুরোপুরি মনোযোগ দেয়। রহস্য খুবই সাধারণ, ভালোবাসা। আমি আমার প্রত্যেকটা কাজকে ভালোবাসি রুহি, ঠিক যেমন যেমন আমি তোমাকে ভালোবাসি। হয়েছে, আর মাখন মারতে হবে না। এটা তোমার কর্মক্ষেত্র, এখানে এসব ব্যক্তিগত কথা একদম নয়। আমি কিন্তু এখানে তোমার প্রেমিকা হিসেবে আসিনি, এসেছি একজন সাংবাদিক হিসেবে। সো বি প্রফেশনাল। ও, তাই বুঝি। তাহলে সাংবাদিক রুহি ম্যাডাম, আপনার প্রথম প্রশ্নটা কি হতে পারে শুনি? রুহি আবারও নিজেকে সামলে নিয়ে নোটবুক আর কলম হাতে নেয়। আমার প্রথম প্রশ্ন হলো, আপনার সামনে যে নেকলেসটি রাখা আছে সেটি সম্পর্কে কিছু বলুন। আমরা শুনেছি এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে মূল্যবান ব্লু ডায়মন্ডগুলোর মধ্যে একটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটার নাম দ্য রয়্যাল ব্লু। প্রায় 33 ক্যারেটের এই ব্লু ডায়মন্ডটি সাউথ আফ্রিকা থেকে আনা হয়েছে। ওর ডিজাইন এবং নিখুঁত কাটিং করতে আমাদের প্রায় 6 মাস সময় লেগেছে। একজন খুব বড় আন্তর্জাতিক ক্রেতার জন্য এটা বিশেষভাবে তৈরি করা হয়েছে। অসাধারণ আদিল, এটা এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কি নিখুঁত তোমার কাজ! মাঝে মাঝে আমার খুব হিংসা হয় জানো এই পাথরগুলোর উপর। হিংসে? কেন? কারণ তোমার পুরো মনোযোগ, তোমার ভালোবাসা সব তো ওরা কেড়ে নেয়। আমার ভাগ্যে আর কি থাকে? এই যে আমি তোমার সামনে বসে আছি,
আর তুমি তাকিয়ে আছো ওই পাথরের দিকে। এটা তো সতীনের ঘর করার মতো অবস্থা। পাগলি একটা। তুমি হলে আমার জীবনের সেই হীরা, যার কাছে এই পৃথিবীর সব মণিমুক্তা, সব পাথরও মূল্যহীন। এই যে এত কিছু করছি, এত পরিশ্রম করছি কার জন্য? সব তো তোমার জন্যই, আমাদের ভবিষ্যতের জন্য। আচ্ছা আচ্ছা, বিশ্বাস করলাম। এখন কাজের কথায় আসি। বলো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সবসময় কি আলম অ্যান্ড সন্স এর হয়েই কাজ করবে, নাকি নিজের কোনো ব্র্যান্ড খোলার ইচ্ছে আছে? স্বপ্ন তো একটা আছেই, নিজের একটা ছোট ওয়ার্কশপ হবে, যেখানে আমি কোনো ব্যবসায়িক চাপের কথা না ভেবে শুধু নিজের মনের মতো ডিজাইন তৈরি করব। আদিলস ক্রিয়েশন নামটাও ভেবে রেখেছি, কিন্তু এসবের জন্য অনেক টাকা আর সময় প্রয়োজন। ইনশাল্লাহ তোমার স্বপ্ন একদিন সত্যি হবেই আদিল। আমি সবসময় তোমার পাশে আছি। আচ্ছা, আন্টি কেমন আছেন? আর তোমার ছোট বোনটার পরীক্ষার রেজাল্ট কি হলো? হ্যাঁ, মা ভালো আছেন। তোমার কথা খুব জিজ্ঞেস করেন। আর রিয়ার রেজাল্ট, সে তো গোল্ডেন A+ পেয়েছে। কাল বাসায় এসো, মিষ্টি মুখ করিয়ে দেব। সত্যি? মাশাল্লাহ। তাহলে তো আসতেই হয়। আন্টিকে বলো আমি আসবো। তাদের মিষ্টি আলাপচারিতার মাঝখানে ওয়ার্কশপে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সামির। সামির হলো এই জুয়েলারি দোকানের মালিক আলম সাহেবের একমাত্র ছেলে। পরনে দামি ব্র্যান্ডের স্যুট, চোখে সানগ্লাস আর মুখে একটা কৃত্রিম হাসি। সামির হাততালি দিতে দিতে এগিয়ে আসে, বলে, ব্রেভো আদিল, ব্রেভো, হোয়াট এ মাস্টারপিস। বাবার কাছে শুনলাম তুমি নাকি কাজটা শেষ করে ফেলেছো। নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না। সামিরের আগমনে আদিল এবং রুহি দুজনেই কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। আদিল দ্রুত উঠে দাঁড়িয়ে সম্মান দেখায়। আসসালামু আলাইকুম সামির ভাই। হ্যাঁ, কাজটা এইমাত্র শেষ হলো। ওয়ালাইকুম সালাম। তোমার কাজে আমি সবসময় মুগ্ধ। আদিল, তুমি সত্যি আমাদের কোম্পানি একটা বিরাট এসেস্ট। সামির নেকলেসটার দিকে ঝুঁকে দেখে, কিন্তু তার চোখের দৃষ্টি আদিলের দিকে। সেই দৃষ্টিতে প্রশংসার চেয়ে বেশি ছিল এক ধরনের সূক্ষ্ম ঈর্ষা, যা রুহির চোখ এড়ায় না। সেই রুহির দিকে তাকিয়ে বলে, সরি, আমি মনে হয় আপনাদের বিরক্ত করলাম। আমি এনাকে ঠিক চিনলাম না। আমি রুহি, ডেলি নিউজ টুডের সাংবাদিক। আদিল সাহেবের একটা ইন্টারভিউ নিতে এসেছিলাম, তার এই অসাধারণ সৃষ্টি নিয়ে। ও, ইন্টারভিউ? আদিলের? ইন্টারেস্টিং। তা মিডিয়া আজকাল দেখছি কারিগরদের নিয়েও বেশ আগ্রহী হয়ে উঠেছে। ভালো, খুবই ভালো, চালিয়ে যান। সামিরার কথা বলার ভঙ্গিতে এক ধরনের তাচ্ছিল্য ছিল, যা আদিলের আত্মসম্মানে লাগে, কিন্তু সে চুপ করে থাকে। না সামির ভাই, রুহি আমার পূর্ব পরিচিত, তাই। আরে আমি তো কিছুই বলিনি। তোমার মতো ট্যালেন্টেড লোকজনের পরিচিতি বাড়বে, এটাই তো আমরা চাই। এতে আমাদের কোম্পানির সুনাম। চালিয়ে যাও। সামির আদিলের কাঁধে আলতো করে চাপড় মেরে শোরুমের দিকে চলে যেতে থাকে, কিন্তু দরজার কাছে গিয়ে সে আবার ঘুরে দাঁড়ায়। ও হ্যাঁ, আদিল, আজ রাতে কিন্তু নেকলেসটা তোমার ব্যক্তিগত লকারেই থাকবে। এটা অনেক মূল্যবান জিনিস। মেন ভোল্টে রাখার আগে সব ফর্মালিটি শেষ করতে হবে। তোমার লকারের চেয়ে নিরাপদ জায়গা আর নেই, কেমন? জি সামির ভাই, আমি আমার লকারই রাখবো। সামির একটা রহস্যময় হাসি দিয়ে বেরিয়ে যায়। তার যাওয়ার পরেও পরিবেশটা কেমন যেন ভারী হয়ে থাকে। লোকটাকে আমার একদমই পছন্দ না, কেমন যেন আঠালো দৃষ্টিতে তাকায়। আরে বাদ দাও তো, উনি মালিকের ছেলে, একটু ভাব তো দেখাবেই। তুমি এসবে কান দিও না। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা তোমার বোনের রেজাল্টে ছিলাম, আর ছিলাম তোমার স্বপ্নের আদিলস ক্রিয়েশনের। হ্যাঁ, তো সেই স্বপ্নের কারখানায় তুমি কি আমার পার্টনার হতে রাজি আছো ম্যাডাম? পার্টনার? কোন ধরনের পার্টনার? বিজনেস পার্টনার নাকি লাইফ পার্টনার? আদিল রুহির হাতটা আলতো করে ধরে বলে। দুটোই। রুহি লজ্জায় লাল হয়ে যায়। এদিকে ওয়ার্কশপের কাঁচের দেওয়ালের ওপারে শোরুমের এক কোণায় সামিরকে ফোনে কথা বলতে দেখা যায়। সে এমনভাবে দাঁড়িয়েছে যাতে ওয়ার্কশপ থেকে তাকে পুরোপুরি দেখা না যায়। সে ফোনে চাপা এবং কঠোর স্বরে বলে, হ্যাঁ, আমি সামির বলছি। সব ব্যবস্থা হয়ে গেছে। মালটা আজ রাতেই ওর ব্যক্তিগত লকারে থাকবে। হ্যাঁ, একদম ঠিক শুনেছিস। কাস্টমসের লোকেদের জানিয়ে দে, রেটটা যেন কাল সকালে হয়। আর হ্যাঁ, প্যাকেজটা লকারে রাখার সময় কোনো ভুল যেন না হয়। কাজটা একদম নিখুঁত হবে।
ফোনটা কেটে দিয়ে সামির একবার আর চোখে ওয়ার্কশপের দিকে তাকায়, যেখানে আদিল আর রুহি তখনও তাদের স্বপ্নের দুনিয়ায় বিভোর। সামিরার মুখে ফুটে ওঠে এক ক্রূর ষড়যন্ত্রের হাসি। একটু পরে সন্ধ্যা। আদিল ওয়ার্ক শেষে বাসায় ফোন করে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, আজ এত দেরি হলো তোর? আর বলো না মা, একটা জরুরি কাজ ছিল, এইমাত্র শেষ হলো, এখন বের হচ্ছি। কি রান্না করেছো আজ? প্রচণ্ড খিদে পেয়েছে। তোর পছন্দের চিংড়ি মালাইকারি করেছি, তাড়াতাড়ি আয়। আর শোন, রহিমাকে ফোন করেছিলাম, ও বলল তুই নাকি ওকে কাল আসতে বলেছিস। হ্যাঁ মা, রিয়ার রেজাল্টের জন্য। তুমি আবার এখনই বিয়ের কথা তুলে বসো না যেন তার সামনে। বিয়ের কথা তুলব না তো কি, বয়স তো আর কম হলো না। মেয়েটা এত ভালো, আর কতদিন অপেক্ষা করাবি? এবার একটা দিন তারিখ ঠিক করে ফেল বাবা। আচ্ছা আচ্ছা, হবে, সব হবে। আমি রুহির সাথে কথা বলবো। এখন রাখি মা, রাস্তায় আছি। ফোনটা রেখে আদিল একটা দীর্ঘশ্বাস ফেলে। একদিকে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, অন্যদিকে পরিবারের দায়িত্ব। সবকিছু মিলিয়ে তার জীবনটা এক সুতোয় বাঁধা। বাসার পথে আদিল তার পুরনো বন্ধু কামালের সাথে দেখা করার জন্য একটা টং দোকানে দাঁড়ায়। ব্যস্ত রাস্তার পাশে প্লাস্টিকের টুলে বসে দুই বন্ধু চায়ের দোকানে চুমুক দেয়। কিরে আদিল, তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না। একেবারে হীরের কারবারি হয়ে গেলি নাকি? আমাদের মতো সাধারণ বন্ধুদের কি আর মনে ধরে? আরে দূর, কি যে বলিস না, কাজের চাপে সময় পাইনি ভাই। আজ যে কাজটা শেষ করলাম, গত 6 মাস ধরে সেটার পেছনেই লেগেছিলাম। শুনেছি তো তোর নাকি অনেক নামডাক হয়েছে। যাক ভালো, বন্ধুর উন্নতি দেখলে কান্না ভালো লাগে। তা রুহি, ভাবির কি খবর? বিয়েটা কবে করছিস? করবো ভাই, একটু গুছিয়ে নিই। নিজের পায়ে ভালোভাবে না দাঁড়িয়ে এত বড় একটা দায়িত্ব নিতে চাই না। আরে যা, রোজগার করিস, তা তো তোর 7 প্রজন্ম বসে খেতে পারবে। আর কত গুছাবি? দেখিস, বেশি দেরি করলে কিন্তু এমন লক্ষ্মী মেয়ে হাতছাড়া হয়ে যাবে। না, রোহিত এমন মেয়ে না। ও আমাকে বোঝে, ও আমার জন্য অপেক্ষা করবে। দুই বন্ধুর মধ্যে আরও কিছুক্ষণ ঘরোয়া আড্ডা চলে। দুনিয়ার নানা বিষয়, ক্রিকেট, রাজনীতি, কোনো কিছুই তাদের আলোচনা থেকে বাদ যায় না। এই ছোট ছোট মুহূর্তগুলোই আদিলের জীবনের আসল শক্তি। পুরান ঢাকার ঘিঞ্জি কিন্তু মায়াময় গলির মুখে এসে পৌঁছায় তখন রাত প্রায় 10টা। 3তলা বাড়ির সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই রান্নাঘর থেকে ভেসে আসা চিংড়ির মালাইকারির মন মাতানো ঘ্রাণ তার সারাদিনের ক্লান্তি ধুয়ে দেয়। আদিল দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে একটু উচ্চস্বরে বলে, মা, আমি এসেছি। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল তার ছোট বোন রিয়া। ভাইয়ের গলা পেয়ে ছুটে আসে সে। ভাইয়া এসে গেছো? জানো, আজ টিভিতে তোমার ওই জুয়েলারি দোকানের অ্যাড দেখিয়েছে। কি দারুণ দেখতে লাগছিল নেকলেসগুলো। তাই নাকি? তোর কোনটা পছন্দ হয়েছে বলতো? তোর বিয়ের সময় আমি নিজে ডিজাইন করে বানিয়ে দেব। ধ্যাত, আমার বিয়ের এখনো অনেক দেরি। তার আগে তুমি ভাবিকে নিয়ে আসো, তারপর তার জন্য বানাবে। আমার জন্য তো তুমি আছোই। রান্নাঘর থেকে হাতে খাবারের প্লেট নিয়ে বেরিয়ে আসেন আদিলের মা সালেহা বেগম। ছেলের মুখের দিকে তাকাতেই তার সব ক্লান্তি যেন তিনি নিজের করে নেন। আয় বাবা, হাত মুখ ধুয়ে খেতে বস, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আদিল মায়ের দিকে এগিয়ে গিয়ে তার হাত থেকে প্লেটটা নেয়। কেন অপেক্ষা করছিলে মা? তোমরা খেয়ে নিলেই তো পারতে। আমার ফিরতে তো প্রায়ই দেরি হয়। সারাটা দিন বাইরে কাজ করিস, একসাথে বসে খাওয়ার সময় তো এই রাতটুকুই পাই। আয় বস। রিয়া, ভাইয়ের জন্য পানি নিয়ে আয় তো। ছোট্ট ডাইনিং টেবিলে মা আর বোনকে নিয়ে খেতে বসে আদিল। প্লেটে গরম ধোয়া ওঠা ভাত আর চিংড়ির মালাইকারি তুলে দিতে দিতে সালেহা বেগম ছেলের সারাদিনের গল্প শোনেন। আজ কাজের খুব চাপ ছিল বাবা। হ্যাঁ মা, 6 মাসের একটা প্রজেক্ট শেষ হলো আজ। যাক, আপাতত কিছুদিন একটু শান্তি। ভাইয়া, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আমার রেজাল্ট ভালো হলে একটা স্মার্টফোন কিনে দেবে। আমি কিন্তু গোল্ডেন প্লাস পেয়েছি। হ্যাঁ, মনে আছে আমার পাজি মেয়ে। এতে সবে রেজাল্ট দিল, এর মধ্যে ফোনের বায়না শুরু। আচ্ছা দেব, সামনের সপ্তাহে বেতন পেলেই তোকে নিয়ে যাব। সত্যি বলছো ভাইয়া? ইয়াহু, আমি আমার সব ফ্রেন্ডদের বলে দেব। আস্তে,
খেতে বসে এত চেঁচামেচি করতে হয় না। আর তোকে ফোন কিনে দেয়া হচ্ছে পড়াশোনা করার জন্য, সারাদিন বন্ধুদের সাথে গল্প করার জন্য না, মনে থাকে যেন। মা, রুহি কি পরে আর ফোন করেছিল? হ্যাঁ, করেছিল তো। কাল আসবে বলল। মেয়েটা বড় লক্ষ্মী বাবা, তোর সব খেয়াল রাখে। এমন মেয়েকে আর বসিয়ে রাখিস না। এবার একটা ভালো দিন দেখে কাজটা সেরে ফেল। আহ মা, তুমি আবার শুরু করলে। রিয়া তো এখন ছোট। আমি আবার কবে ছোট হলাম? আমি এখন কলেজে পড়বো। আর রুহিয়া পরিবাসে এলে আমারই তো ভালো, আমি একজন খেলার সাথী পাবো। শোনো মেয়ের কথা, সে নাকি খেলার সাথী পাবে। আমি তো বলি, তোর ভাই বিয়েটা করলে আমার ঘাড়ের ওপর থেকে একটা বড় দায়িত্ব নামে। দায়িত্ব মনে করো কেন মা? আমি তো আছি। সব হবে, সময় মতো সব হবে। তুমি একদম চিন্তা করো না। আগে রিয়া ভালোভাবে কলেজে ভর্তি হোক, তারপর আমরা রুহিদের বাসায় প্রস্তাব পাঠাবো, কেমন? ছেলের কথায় আশ্বস্ত হন সালেহা বেগম। তার চোখে মুখে ফুটে ওঠে তৃপ্তির ছাপ। এই ছোট সংসারটাই তার পৃথিবী। খাবার পর্ব শেষ হলে আদিল নিজের ঘরে চলে আসে। সারাদিনের ব্যস্ততার পর এইটুকুই তার নিজের সময়। সে জামা কাপড় পাল্টে বিছানায় গা এলিয়ে দেয়। ঘরের নরম আলো, মায়ের মমতার, বোনের খুনসুটিতে ভরা মুহূর্তগুলো তার মনে একরাশ প্রশান্তি এনে দেয়। সে মোবাইলটা হাতে নেয়। এখন রাতটা শেষ হওয়ার আগে শুধু একজন মানুষের কণ্ঠস্বর শোনার অপেক্ষা। ঘুমানোর আগে সে রুহিকে ফোন করে। ঘুমিয়ে পড়েছো? তোমার ফোনের অপেক্ষাতেই জেগেছিলাম। আজ অফিসে এসে খুব ভালো করেছো। সারাদিনের ক্লান্তিটাই দূর হয়ে গেছে। সত্যি? তাহলে তো এখন থেকে রোজ যাব। তাহলে তো আর কাজ করতে হবে না, শুধু তোমাকেই দেখতে হবে। কিছুক্ষণ মিষ্টি ভালোবাসার কথা বলার পর তারা ফোন রাখে। আদিল ব্যালকনিতে এসে দাঁড়ায়। রাতের ঢাকার দিকে তাকিয়ে সে তার ভবিষ্যতের স্বপ্ন দেখে। রুহিকে নিয়ে একটা সুখের সংসার, নিজের একটা ছোট ব্যবসা। তার চাওয়া তো খুব বেশি কিছু নয়। আদিল তখনও জানে না যে রাতকে সে তার স্বপ্নের সিঁড়ি ভাবছে, সেই রাতের অন্ধকারেই তার পতনের গভীর ষড়যন্ত্র রচনা করা হয়ে গেছে। কালকে সকাল তার জন্য কোনো নতুন আশা নিয়ে আসবে না, আসবে তার জীবনের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন। পরদিন সকাল, রাতের প্রশান্তি আর ভোরের স্নিগ্ধতা গায়ে মেখে আদিল যখন আলম অ্যান্ড সন্স জুয়েলার্সের দরজায় পা রাখে, তখন তার মনে একরাশ ফুরফুরে অনুভূতি। গতকাল সে তার জীবনের অন্যতম সেরা একটি কাজ শেষ করেছে। আজ রুহি আসবে, মায়ের সাথে দেখা করবে। সব কিছু কেমন যেন নিখুঁত মনে হচ্ছে। রহিম চাচা শোরুম ঝাড়ামোছা করতে করতে বলেন, আসসালামু আলাইকুম আদিল ভাই, আজকে যে একেবারে সকাল সকাল হাজির। ওয়ালাইকুম সালাম চাচা। সকাল সকাল না আসলে কি চলে? আজ দোকানে অনেক কাজ, আর মনটাও বেশ ভালো। আলহামদুলিল্লাহ, আপনার মন ভালো থাকলেই আমাদের ভালো। ওই নীল হীরার নেকলেসের কথাই কাল সারা রাত ভেবেছি। কি জিনিস বানিয়েছেন আপনি! আল্লাহ আপনার হাতে জাদু দিয়েছেন। সবে আল্লাহর রহমত চাচা। আচ্ছা, আমি ওয়ার্কশপের দিকে গেলাম, আপনি কাজ ছাড়েন। আদিল তার ব্যক্তিগত লকারের দিকে এগিয়ে যায়। গতকাল রাতে সামিরার কথা মতো সে মূল্যবান নেকলেসটি এখানেই রেখেছিল। সে একবার লকারটা পরীক্ষা করে দেখে নেয় সব ঠিক আছে কিনা। তালাটা ঠিকঠাকভাবেই লাগানো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে নিজের ডেস্কের দিকে এগিয়ে যায় নতুন ডিজাইনের স্কেচ শুরু করার জন্য। শোরুমে ধীরে ধীরে কর্মচারী এবং ক্রেতাদের আনাগোনা শুরু হয়। সকালের ব্যস্ততা তখন কেবল জমতে শুরু করেছে। ঠিক তখনই দোকানের কাঁচের দরজার বাইরে একসঙ্গে কয়েকটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে কয়েকজন দৃঢ় চেহারার পুরুষ। পরনে সাধারণ পোশাক, কিন্তু হাঁটাচলায় পেশাদারিত্বের ছাপ স্পষ্ট। দোকানের সিকিউরিটি গার্ড কিছু জিজ্ঞেস করার আগেই তারা দ্রুত ভেতরে প্রবেশ করে। তাদের মধ্যে একজন, যিনি দলের প্রধান বলে মনে হচ্ছে, তার আইডি কার্ডটি ম্যানেজারের মুখের সামনে তুলে ধরেন। আমরা বাংলাদেশ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে এসেছি। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে যে এই শোরুম ব্যবহার করে একটি আন্তর্জাতিক সোনা পাচার এবং মাদক চক্র কাজ করছে। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। আপনারা সবাই এখন থেকে আমাদের তদন্তে সহযোগিতা করবেন। সোনা পাচার আর মাদক, এই দুটো শব্দ যেন বোমার মতো ফেটে পড়ে পুরো শোরুমে। উপস্থিত ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়েন। কর্মচারীরা ভয়ে একে অপরের দিকে তাকাতে থাকে। মুহূর্তে দোকানের স্বাভাবিক কর্মব্যস্ততা থেমে গিয়ে এক দম বন্ধ করা নীরবতা নেমে আসে। স্যার,
কিন্তু আমাদের এখানে এসব এসব তো হওয়ার কথা না। আপনারা নিশ্চয়ই কোনো ভুল করেছেন। ভুল করছি কি না সেটা তদন্তের পরেই বোঝা যাবে। আপনারা কেউ কোনো ফোন ব্যবহার করবেন না এবং নিজেদের জায়গা থেকে নড়বেন না। আমাদের টিমকে তাদের কাজ করতে দিন। অফিসার কামালের ইশারায় তার দল চারদিকে ছড়িয়ে পড়ে। কয়েকজন শোরুমের ভল্ট পরীক্ষা করতে যায়, বাকিরা ওয়ার্কশপের দিকে এগোতে থাকে। আদিল তার ডেস্ক থেকে হতভম্ব হয়ে পুরো ঘটনাটা দেখছিল। তার মাথায় কিছুই ঢুকছিল না। আদিল তার পাশে সহকর্মীকে ফিসফিস করে বলে, কি হচ্ছে সব রফিক ভাই? কাস্টমার্সের রেট এখানে কেন? আমি কি করে বলবো আদিল, আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আল্লাহ জানে কি মুসিবত এলো। অফিসার কামাল এবং তার দুজন সঙ্গী সরাসরি ওয়ার্কশপের ভেতরে প্রবেশ করে। তাদের চোখ চারদিকে ঘুরছিল, যেন তারা নির্দিষ্ট কিছু খুঁজছে। হঠাৎ অফিসার কামালের চোখ পড়ে কর্মচারীদের ব্যক্তিগত লকারগুলোর উপর। এই লকারগুলো কাদের? স্যার, এগুলো আমাদের কারিগর এবং ডিজাইনারদের ব্যক্তিগত লকার। প্রত্যেককে যার যার লকার খুলতে বলুন এক্ষুনি। কর্মচারীরা একে একে তাদের লকার খুলতে শুরু করে। তাদের লকার থেকে সাধারণ জামাকাপড়, টিফিন বক্স আর ব্যক্তিগত কিছু জিনিসপত্র ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আদিলের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ঢিপ ঢিপ করতে থাকে। এই লকারটা কার? এটা এখনো বন্ধ কেন? স্যার, এটা আমার লকার। চাবি দিন, খুলুন এটা। স্যার, কিন্তু আমার লকারে যা বলা হয়েছে তাই করুন, বেশি কথা বলবেন না। আদিলের হাত কাঁপছিল। সে পকেট থেকে চাবি বের করে তালাটা খোলে। তার ভেতরে রাখা আছে গতকালের সেই মহামূল্যবান ব্লু ডায়মন্ডের নেকলেস। তার ভয় হচ্ছিল এই তল্লাশির সময় ওটার যদি কিছু হয়ে যায়। লকারের দরজাটা খুলতেই অফিসার কামাল তার ভেতরের জিনিসপত্রগুলো বের করে আনতে শুরু করেন। প্রথমে তিনি সযত্নে নেকলেসটা বের করে একটা ট্রেতে রাখেন। তারপর আদিলের কিছু ব্যক্তিগত কাগজপত্র, একটা ডায়েরি এবং সবশেষে লকারের একেবারে ভেতরের কোণ থেকে তিনি বের করে আনেন কালো টেপে মোড়ানো একটি ছোট প্যাকেট এবং তার পাশে রাখা একটি মাঝারি আকারের সোনার বার। এটা কি? আমি আমি জানি না স্যার, এটা আমার না। এটা এখানে কিভাবে এলো? আমি তার কিচ্ছু জানি না। আদিলের পৃথিবীটা যেন তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছিল। তার কানের ভেতরে ভো ভো শব্দ হতে থাকে। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে প্যাকেটটার দিকে। অফিসার কামাল তার একজন সঙ্গীর দিকে ইশারা করেন। সেই সঙ্গী এসে একটি ছোট কিট বক্স খোলে। সে সাবধানে কালো টেপটা খুলে প্যাকেটের মুখ থেকে সামান্য পরিমাণ সাদা পাউডার বের করে একটি টেস্ট টিউবে নেয় এবং তাতে কয়েক ফোঁটা রাসায়নিক মেশায়। সাথে সাথে টিউবের ভেতরের তরলের রং গাঢ় নীল হয়ে যায়। অফিসার কামাল সোনার বারটা হাতে নিয়ে পরীক্ষা করতে করতে বলেন, পিওর কোকেন। আর এই গোল্ড বারটায় কোনো হলমার্ক নেই। এটা অবৈধভাবে দেশে আনা হয়েছে। ওয়েল ডান আদিল রহমান। হাতে নাতে ধরা পড়ার অনুভূতিটা কেমন লাগছে? স্যার, বিশ্বাস করুন, আল্লাহর কসম আমি এসবের কিচ্ছু জানি না। এটা আমার নাম। কেউ আমাকে ফাঁসিয়েছে স্যার। আমি জীবনে এসব চোখেও দেখিনি। আদিলের আর্তনাদ শুনে পুরো দোকানের মানুষ ওয়ার্কশপের দরজায় এসে ভিড় করে। ঠিক সেই মুহূর্তে দোকানের মালিক আলম সাহেব এবং তার ছেলে সামির হন্তদন্ত হয়ে সেখানে এসে পৌঁছায়। সামির তীব্র উদ্বেগের অভিনয় করে বলে, কি হচ্ছে এখানে? এসব কি হচ্ছে অফিসার? আপনারা আমার দোকানে এভাবে? মিস্টার সামির আলম, আপনার দোকানের সবচেয়ে বিশ্বস্ত ডিজাইনারের লকার থেকে আমরা কোকেন এবং অবৈধ সোনা উদ্ধার করেছি। এখন আপনি বলুন কি হচ্ছে এখানে? কি আদিলের লকার থেকে? অসম্ভব, আপনারা নিশ্চয়ই ভুল করছেন। আদিল এমন কাজ করতেই পারে না। ও আমাদের কোম্পানির শুধু একজন কর্মচারী নয়, ও আমার ছোট ভাইয়ের মতো। সামির আদিলের দিকে এগিয়ে যায়। তার চোখে মুখে ছিল সহানুভূতির নিখুঁত অভিনয়। আদিল, কি হচ্ছে এসব? তুমি কি কিছু জানো? ভয় পেও না, আমাকে সত্যিটা বলো। যদি কোনো ভুল করে ফেলো, আমি তোমাকে বাঁচানোর সব চেষ্টা করব। সামির ভাই, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি জানি না এই জিনিসগুলো আমার লকারে কিভাবে এলো। গতকাল রাতেও আমি লকার চেক করেছি, তখন তো এসব ছিল না। কেউ আমাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দিয়েছে ভাই। অফিসার সাহেব, আমি নিশ্চিত এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আদিল গত 5 বছর ধরে আমাদের এখানে কাজ করছে। ওর সততা নিয়ে আমরা বাজি ধরতে পারি ও এমন ছেলে নয়।
দেখুন মিস্টার সামির, আবেগ দিয়ে তদন্ত চলে না। প্রমাণ যা বলছে আমরা তাই বিশ্বাস করব। মালটা আদিল রহমানের ব্যক্তিগত লকার থেকে পাওয়া গেছে, যার চাবি শুধু তারই কাছে থাকে, সুতরাং দায়টাও তারই। আদিল রহমান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট শব্দটা শোনার সাথে সাথে আদিলের মনে হলো যেন তার হৃৎপিণ্ডটা থেমে গেছে। দুজন কনস্টেবল এগিয়ে এসে তার দু হাতে ধাতব হাতকড়া পরিয়ে দেয়। সেই ইস্পাতের স্পর্শে তার পুরো শরীর কেঁপে ওঠে। না, আপনারা আমার সাথে এমন করতে পারেন না। আমি নির্দোষ। সামির ভাই, ওদের কিছু বলুন, বলুন যে আমি এমন কাজ করতে পারি না। আদিলকে যখন ওয়ার্কশপ থেকে বের করে শোরুমের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন উপস্থিত কর্মচারী আর ক্রেতারা এমনভাবে তার দিকে তাকাচ্ছিল যেন সে কোনো ভয়ঙ্কর অপরাধী। যে চোখগুলোতে গতকালও তার জন্য সম্মান ছিল, আজ সেই চোখগুলোতে কেবল ঘৃণা আর অবিশ্বাস। এই অপমান, এই লজ্জা আদিলের মৃত্যুতুল্য মনে হচ্ছিল। দোকানের বাইরে কাস্টমসের গাড়ির সামনে মিডিয়ার ভিড় জমে গেছে। কোথা থেকে খবর পেয়ে সাংবাদিকরা ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছে। সামির দৌড়ে এসে আদিলকে আড়াল করার ভান করে। প্লিজ আপনারা ওর ছবি তুলবেন না, এখনও তো কিছুই প্রমাণ হয়নি। প্লিজ লিভ হিম অ্যালন। কিন্তু তার এই অভিনয়ে আদিলের বিন্দুমাত্র উপকারে আসে না, বরং মিডিয়ার সামনে সামিরের এই মহানুভবতা তাকে একজন দায়িত্বশীল মালিক হিসেবে প্রতিষ্ঠা করে দেয়। আদিলকে গাড়িতে তোলার আগ মুহূর্তে সে শেষবারের মতো সামিরের দিকে তাকায়। সামিরের চোখে মুখে তখনও উদ্বেগের নিখুঁত অভিনয়, কিন্তু এক মুহূর্তের জন্য আদিলের মনে হয় সেই চোখের গভীরে সে দেখতে পেয়েছে এক ক্রূর বিজয়ের হাসি। গাড়ি চলতে শুরু করে। আদিল কাচের জানালা দিয়ে দেখতে পায় তার প্রিয় কর্মস্থল, তার স্বপ্ন গড়ার জায়গাটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার মনে পড়ে যায় মায়ের মুখ, রিয়ার হাসি আর রুহির ভালোবাসা। সে জানে এই খবরটা যখন তাদের কাছে পৌঁছাবে তখন তাদের ওপর দিয়ে কি ঝড় বয়ে যাবে। আদিলের চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। তার সাজানো স্বপ্নগুলো এক মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে। এক নিখুঁত ফাঁদে সে আটকা পড়ে গেছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ তার জানা নেই। পরের দিন কাস্টমস অফিস থেকে আদিলকে সরাসরি নিয়ে আসা হয়েছে পুলিশ হেডকোয়ার্টারের জিজ্ঞাসাবাদের জন্য। ঘরের একমাত্র আসবাব বলতে মাঝখানে একটি বিবর্ণ কাঠের টেবিল আর দুপাশে দুটি চেয়ার। ইন্সপেক্টর জামান টেবিলে সজোরে একটা ফাইল ফেলে বলেন, নাম? আদিল রহমান। পেশা? জুয়েলারি ডিজাইনার। জুয়েলারি ডিজাইনার? বাহ, দারুণ কভার আপ। ডিজাইনিংয়ের আড়ালে ভালোই তো মাল সাপ্লাইয়ের ব্যবসা খেতে বসেছিলি। কতদিন ধরে করছিস এই কারবার? স্যার প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না, আমি নির্দোষ। ইন্সপেক্টর জামান চেয়ার থেকে উঠে আদিলের কলার চেপে ধরে বলেন, নির্দোষ? তোর ব্যক্তিগত লকার থেকে কোকেন আর অবৈধ সোনা পাওয়া গেছে, তারপরেও তুই নির্দোষ? ফাজলামি করিস আমার সাথে? সত্যিটা বলে দে, তোর চক্রে আর কে কে আছে? মাল কোথা থেকে আসে? কোথায় সাপ্লাই দিস? আমি সত্যি কিছু জানি না স্যার, আমাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে। আপনি আমার রেকর্ড চেক করে দেখতে পারেন, আমার নামে কোনোদিনও একটা জিডি পর্যন্ত হয়নি। ইন্সপেক্টর জামান আদিলকে সজোরে ধাক্কা দিয়ে চেয়ারে ফেলে দেয়। রেকর্ড? তোর মতো শয়তানদের রেকর্ড সব সময় পরিষ্কারই থাকে। শোন, ভালোই ভালোই নামগুলো বলে দে, তাহলে হয়তো তোর সাজাটা কিছুটা কম হতে পারে। না হলে এমন থার্ড ডিগ্রি দেব যে নিজের নামটাও ভুলে যাবি। যে নাম আমি জানি না সেটা আমি কিভাবে বলবো স্যার? আমাকে মেরে ফেললেও আমি এর বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি নির্দোষ। জাবির, একে নিয়ে যাও। মনে হচ্ছে মুখের ভাষায় কাজ হবে না, শরীরকে ভাষাটা বোঝাতে হবে। আদিলের মিনতি আর আর্তনাদ সেই বদ্ধ ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। তাকে টেনে হিঁচড়ে অন্য একটি অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর কয়েক ঘন্টা ধরে তার উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন, কিন্তু শত অত্যাচারের পরেও তার মুখ দিয়ে একটাই কথা বেরোয়,
আমি নির্দোষ। এদিকে টেলিভিশনের স্ক্রলে আদিলের গ্রেপ্তারের ব্রেকিং নিউজটা দেখে রুহির পৃথিবীটা যেন থেমে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে মানুষটাকে সে নিজের চেয়েও বেশি চেনে তার নামে মাদক আর চোরাচালানের মতো জঘন্য অভিযোগ আনা হয়েছে। রুহি নিউজ এডিটরের রুমে প্রায় দৌড়ে ঢুকে বলে, শফিক ভাই, আমি আদিল রহমানের কেসটা ফলো করতে চাই। রুহি, তুমি ঠিক আছো? আমি জানি আদিল তোমার পরিচিত, কিন্তু এটা একটা হাই প্রোফাইল ক্রিমিনাল কেস। এখানে ইমোশন দেখালে চলবে না। আমি ইমোশনাল হচ্ছি না ভাই, আমি একজন সাংবাদিক হিসেবেই কাজটা করতে চাই। আমি নিশ্চিত আদিল নির্দোষ, এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। আমাকে শুধু একটা সুযোগ দিন প্লিজ, আমি সত্যিটা বের করেই আনবো। ঠিক আছে, কিন্তু খুব সাবধানে। এরা সাধারণ অপরাধী নয়। যাও, তোমার প্রেস কার্ড নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে যাও, দেখো আদিলের সাথে কথা বলতে পারো কিনা। কিছুক্ষণ পরেই রুহি ছুটে যায় পুলিশ হেডকোয়ার্টারে, কিন্তু গেটেই তাকে আটকে দেওয়া হয়। সরি ম্যাডাম, এখন কারোর সাথে দেখা করার অনুমতি নেই। আসামি জিজ্ঞাসাবাদের অধীনে আছে। এই যে দেখুন আমার হাতে প্রেস কার্ড। আমি একজন সাংবাদিক, ডেলি নিউজ টুডে থেকে এসেছি। আমি শুধু একবার তার সাথে কথা বলতে চাই। আমার সোর্স কিছু তথ্য ভেরিফাই করার ছিল। যত বড় সাংবাদিকই হন না কেন, উপরের নির্দেশ ছাড়া আমি কাউকে ভিতরে যেতে দিতে পারবো না। আপনি দয়া করে এখান থেকে যান। রুহি বারবার অনুরোধ করে, কিন্তু কোনো লাভ হয় না। সে বুঝতে পারে দেয়ালটা যতটা উঁচু দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি শক্ত। হতাশ হয়ে সে থানার বাইরে একটা বেঞ্চে বসে পড়ে। তার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মনে জেদ বাড়ছে। সে জানে আদিলকে যদি কেউ বাঁচাতে পারে সেটা একমাত্র সেই। আদিলকে এভাবে একা ফেলে যেতে মন সায় দেয় না রুহির, কিন্তু সে জানে এই মুহূর্তে তার আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, আদিলের পরিবার। সে একটা সিএনজি নিয়ে ছুটে যায় পুরান ঢাকায় আদিলের বাসার ঠিকানায়। গলির মুখে আসতে সে শুনতে পায় কান্নার রোল। পা দুটো যেন আর চলতে চায় না। বুকে পাথর চেপে সে আদিলের বাসার দরজায় কড়া নাড়ে। দরজা খুলে আদিলের ছোট বোন রিয়া। তার চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে লাল হয়ে গেছে। রুহিকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে, তাকে জড়িয়ে ধরে। রুই আপু, দেখেছো আমার ভাইয়াকে? ওরা ওরা আমার ভাইয়াকে ধরে নিয়ে গেছে। টিভিতে দেখাচ্ছে ভাইয়া নাকি খারাপ কাজ করে। আমার ভাইয়া তো এমন না। আপু, তুমি বলো আমার ভাইয়া এমন না? একদমই না রিয়া, আমি তো জানি তোমার ভাইয়া কেমন। কিছু হয়নি ওর, এটা একটা ভুল বোঝাবুঝি। দেখো, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। ঘরের ভেতরে জায়নামাজে বসে অঝরে কাঁদছেন আদিলের মা সালেহা বেগম। ছেলের শোকে তিনি যেন পাথর হয়ে গেছেন। রুহি তার পাশে গিয়ে বসে আলতো করে তার কাঁধে হাত রাখে। আন্টি প্লিজ, এভাবে ভেঙে পড়বেন না। আপনাকে শক্ত হতে হবে, আদিলের জন্য শক্ত হতে হবে। আমার আদিল, মা, আমার ছেলেটা জীবনে একটা পিঁপড়াকেও কষ্ট দেয়নি। আর ওরা ওরা আমার ছেলের হাতে হাত করা পরিয়ে দিল। আল্লাহ, তুমি এর বিচার করো। আমার নির্দোষ ছেলেটার ওপর এই জুলুম কেন হলো? আল্লাহ নিশ্চয়ই বিচার করবেন আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আদিলকে বের করেই আনবো। আমি জানি সে নির্দোষ। আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে আর লড়াই করতে হবে। কিভাবে লড়াই করব মা? আমাদের তো কেউ নেই। ওর বাবা বেঁচে থাকলে হয়তো। আমি তো আছি আন্টি। আদিল শুধু আপনার ছেলে না, ও আমারও সর। ওর সম্মানের লড়াইটা আমারও লড়াই। আপনারা শুধু দোয়া করুন। আমি আজ রাত থেকেই কাজে লেগে যাব। আমার পরিচিত যত সোর্স আছে সবাইকে আমি কাজে লাগাবো। রুহি অনেকক্ষণ ধরে তাদের সান্ত্বনা দেয়। এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় শক্তি হলো একে অপরের পাশে থাকা। রুহির কথায় সালেহা বেগম আর রিয়া কিছুটা ভরসা পায়। অন্ধকার টানেলের শেষে যেন এক চিলতে আলোর রেখা দেখতে পায় তারা। রুহি আদিলের বাসা থেকে বেরিয়ে আবার পুলিশ হেডকোয়ার্টারের সামনে এসে দাঁড়ায়। এখন রাত গভীর, চারদিক প্রায় নিস্তব্ধ। সে জানে এখন আর আদিলের সাথে দেখা করার কোনো সম্ভাবনাই নেই। তবুও মন মানছিল না। ঠিক তখনই হেডকোয়ার্টারের গেট দিয়ে একজন বয়স্ক কনস্টেবল বেরিয়ে আসে। তার নাম হাশেম। দিনের বেলা রুহির আকুতি সে দেখেছিল, তার মায়া হয়। সে চায়ের টং দোকানের দিকে যাওয়ার সময় রুহির পাশে এসে দাঁড়ায়। মা, তুমি এখনো এখানে? যাও, বাড়ি যাও, আজ আর কিছুই হবে না। চাচা, আপনি কি আদিলকে চেনেন? ও কেমন আছে বলতে পারবেন? ওরা ওকে খুব মারছে, তাই না? সরকারি চাকরি করি মা, সব কথা বলতে পারি না।
তবে ছেলেটা খুব শক্ত, এত কিছুর পরেও মুখ দিয়ে একটাই কথা বলেছে, সে নির্দোষ। আমি জানি চাচা, আমি জানি। আপনি কি ওকে শুধু একটা খবর পৌঁছে দিতে পারবেন? বলবেন রুহি ওর জন্য লড়াই করছে, ও যেন সাহস না হারায়। তোমার কথা আমি বলে দেব। আর ছেলেটা আদিল তোমার জন্য একটা চিরকুট পাঠিয়েছে। হাসান চাচা তার পকেট থেকে ভাঁজ করা একটা ছোট্ট কাগজের টুকরো বের করে রুহির হাতে গুজে দেয়। তারপর দ্রুত সেখান থেকে চলে যায়, যেন কেউ তাকে দেখেনি। রুহি কাঁপা কাঁপা হাতে চিরকুটটা খোলে। আদিলের পরিচিত মুক্তোর মতো হাতের লেখা। জিজ্ঞাসাবাদের ঘরের তীব্র আলোর নিচে শত কষ্টের মধ্যেও সে শুধু রুহির কথাই ভেবেছে। চিরকুটে লেখা ছিল মাত্র কয়েকটি শব্দ। রুহি, আমার জন্য এক মুহূর্ত অপেক্ষা করো না। এরা খুব প্রভাবশালী, তুমি এদের সাথে পারবে না। প্লিজ নিজের জীবন বিপদে ফেলো না, আমাকে ভুলে যাও, ভালো থেকো। চিরকুটটা পড়ার সাথে সাথে রুহির ভেতরটা ভেঙে চুরে যায়। আদিলের অসহায়ত্ব, তার প্রতি ভালোবাসা আর তাকে রক্ষা করার আকুতি সবকিছু এই কয়েকটি শব্দের মধ্যে স্পষ্ট। কিন্তু আদিলের এই বার্তা রুহিকে দুর্বল করার বদলে আরও শক্তিশালী করে তোলে। চিরকুটটা মুঠো করে ধরে আকাশের দিকে তাকিয়ে নিজের মনে বলে, তোমাকে ভুলে যাবো আদিল? এত সহজ না। তুমি আমাকে চিনতে ভুল করেছো। এই লড়াইটা আমি তোমার জন্য নয়, আমাদের জন্য লড়বো। আর এই লড়াই আমি একা নই, সত্য আমার সাথে আছে। দেখবি, আমি তোমাকে বের করেই আনবো, এটা আমার প্রতিজ্ঞা। রুহির চোখে তখন আর পানি নেই, আছে আগুনের মতো জ্বলন্ত প্রতিজ্ঞা। সে বুঝতে পারে এই রাতটা তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত হতে চলেছে, কিন্তু ভোরের আলো ফোটানোর দায়িত্ব এখন তারই। সময় সবচেয়ে বড় নিরাময়কারী, কিন্তু কখনো কখনো সময় নিজেই এক গভীর ক্ষত হয়ে দাঁড়ায়। দেখতে দেখতে 3টে মাস কেটে গেছে। আদিলের জীবন এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। বিচারিক প্রক্রিয়া এতটাই জটিল আর ধীরগতির যে তার জামিনের আবেদন বারবার নাকচ হয়ে যাচ্ছে। প্রভাবশালী মহলের চাপে কোনো ভালো আইনজীবীও তার কেস নিতে রাজি হচ্ছে না। কারাগারের ভেতরের পৃথিবীটা বাইরের থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে বেঁচে থাকার নিয়মগুলো আলাদা। আদিল, যে ছেলেটা জীবনে কারোর সাথে উঁচু গলায় কথা বলেনি, সে এখন দাগী আসামিদের সাথে একই সেলে রাত কাটায়। প্রথম প্রথম সবকিছু অসহ্য মনে হতো, কিন্তু ধীরে ধীরে সে এই নির্মম বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নিতে শিখছে। তার এক সেলমেট মোটা হাবিব লুঙ্গির ঘুঁটে ঘাম মুছতে মুছতে বলে, কিরে ডিজাইনার, আজকে দেখি ভাতের প্লেট নিয়ে বইসা আসিস। খাবি না? না খাইলা দিয়া দে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতাছে। না হাবিব ভাই, আপনারা খান, আমার খিদে নেই। আরেক সেলমেট সেলিম বলে, খাইবো কেমনে? প্রেমিকের কথা মনে পড়ছে হয়তো। আরে সেলের নোংরা পরিবেশে এসব কুরুচিপূর্ণ রসিকতা আদিলের গায়ে কাঁটার মতো বেঁধে। সে চুপচাপ প্লেটটা এগিয়ে দিয়ে সেলের এক কোণে গিয়ে বসে। তার চোখের সামনে ভাসে মায়ের মুখ, বোনের কান্না, রুহির সেই প্রতিজ্ঞাবদ্ধ চেহারা। রুহি এই 3 মাস পাগলের মতো ছুটে বেরিয়েছে। সাংবাদিকতার ক্ষমতা ব্যবহার করে সে অনেক চেষ্টা করেছে সামিরের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করার, কিন্তু সামিরের ক্ষমতার জাল এতটাই বিস্তৃত যে প্রতিবারই সে ব্যর্থ হয়েছে। সাক্ষাতের দিনে রুহি যখন কাঁচের দেয়ালের ওপার থেকে আদিলের সাথে কথা বলে, তখন দুজনের চোখেই থাকে রাজ্যের অসহায়ত্ব। সে আজকেও আদিলের সাথে কথা বলতে এসেছে। আদিল, তোমার শরীরটা কেমন শুকিয়ে গেছে, ঠিক মতো খাচ্ছ তো? আমাকে নিয়ে ভেবো না রুহি, আমি ঠিক আছি। তুমি তুমি কেমন আছো? মা, রিয়া, ওরা ভালো আছে? ওরা ভালো নেই আদিল, কেউ ভালো নেই তোমাকে ছাড়া। আমি আমি অনেক চেষ্টা করেছি আদিল, কিন্তু সব দরজা যেন বন্ধ। স্বামীর বিরুদ্ধে কথা বলতে সবাই ভয় পায়। যে কাস্টম অফিসার তোমাকে অ্যারেস্ট করেছিল, তার প্রমোশন হয়ে গেছে। আমি জানতাম এমন কিছুই হবে রুহি। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, এই লড়াইটা ছেড়ে দাও। তুমি পারবে না ওদের সাথে, ওরা শয়তান। তুমি নিজের জীবনটা নষ্ট করো না। কি বলছো এসব আদিল? তোমাকে ছাড়া আমার জীবন আছে নাকি? আমি হার মানবো না। দরকার হলে আমি প্রধানমন্ত্রীর কাছে যাব, কিন্তু তোমাকে আমি বের করবই। পাগলামি করো না রুহি, আমার জন্য আর কোনো ঝুঁকি নিও না। এটাই আমার শেষ কথা।
সাক্ষাৎ শেষ হওয়ার ঘন্টা বেজে ওঠে। আদিলকে যখন টেনে নিয়ে যাওয়া হয় সে একবারও পেছনে ফিরে তাকায় না। সে জানে ফিরে তাকালে সে দুর্বল হয়ে পড়বে। কারাগারের এই অন্ধকার জীবনে আদিলের একমাত্র সঙ্গী হয়ে ওঠে বই। সে লাইব্রেরি থেকে বই এনে পড়ে আর বাকি সময়টা সেলের এক কোণে চুপচাপ বসে আকাশ দেখে। তার এই শান্ত আত্মমগ্ন স্বভাব কারাগারের একজন পুরনো বাসিন্দার নজর কাড়ে। সবাই তাকে সোয়েব চাচা বলে রাখে। ষাটোর্ধ্ব বয়স, চোখে মোটা ফ্রেমের চশমা, কিন্তু দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। একসময় তিনি ছিলেন দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির বেতাজ বাদশা, কিন্তু নিজের পার্টনারের বিশ্বাসঘাতকতায় আর কর্পোরেট রাজনীতির শিকার হয়ে আজ তিনি এখানে। শোয়েব চাচা আদিলের পাশে এসে বসে বলেন, এই ভাবছো এত যুবক? না চাচা, কিছু না। কিছু তো ভাবছই, তোমার চোখ দুটো কথা বলে। আমি গত 1 মাস ধরে তোমাকে দেখছি, তুমি সবার থেকে আলাদা। এই নরকের মধ্যেও তুমি নিজের মনুষ্যত্বটাকে বাঁচিয়ে রেখেছ। এই অপরাধ তোমার। অপরাধ একটাই চাচা, আমি সৎ ছিলাম। আদিল তার পুরো ঘটনাটা শোয়েব চাচাকে খুলে বলে। ক্লাসিক কেস। ঈর্ষা, লোভ আর ক্ষমতা, এই 3টে জিনিস মানুষকে পিশাচে পরিণত করে। তোমার মালিকের ছেলে সমীর, সে এই 3টেরই শিকার। সে তোমাকে শুধু জেলে পাঠায়নি, সে তোমার স্বপ্ন, তোমার পরিচয়, সব কিছুকে খুন করেছে। এখন আর এসব ভেবে কি লাভ চাচা? আমার জীবন তো শেষ। শেষ? আরে তোমার জীবন তো এখন শুরু হবে। শোনো, দেয়াল কিন্তু 2 রকমের হয়। একটা দেয়াল তোমাকে আটকে রাখে, আর একটা দেয়াল তোমাকে বাইরের দুনিয়ার ঝড় থেকে রক্ষা করে, নতুন করে তৈরি হওয়ার সুযোগ দেয়। এই কারাগারকে তুমি কোন দেয়াল হিসাবে দেখবে সেটা তোমার সিদ্ধান্ত। শোয়েব চাচার কথায় আদিলের ভেতরে যেন নতুন করে কিছু একটা নড়ে ওঠে। সে আগ্রহ নিয়ে তার দিকে তাকায়। তুমি রত্ন পাথর চেনো, তাই না? জেমোলজিস্ট। জি চাচা। তাহলে তো তুমি জানো, একটা সাধারণ পাথরকে ঘষা মাজা করার পরেই সেটা হীরা হয়ে ওঠে। আর চাপ যত বেশি হয় হীরা ততটাই নিখুঁত হয়। প্রকৃতি তোমাকে যখন এখন চাপের মধ্যেই রেখেছে, নিজেকে নিখুঁত করার জন্য প্রস্তুত হও। সেই দিনের পর থেকে শোয়েব চাচা হয়ে ওঠেন আদিলের গুরু। তিনি তাকে শুধু সান্ত্বনা দেন না, বরং তাকে এক নতুন পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেন। যে পৃথিবীটা সততার নরম আলোয় চলে না, চলে বুদ্ধি, কৌশল আর ক্ষমতার কঠিন খেলায়। ব্যবসা শুধু সততা দিয়ে হয় না আদিল, এর জন্য লাগে নেটওয়ার্ক। তোমার শত্রু স্বামী, সে ক্ষমতাধর, কারণ তার একটা নেটওয়ার্ক আছে। তোমাকে যদি তার চেয়ে বড় হতে হয়, তাহলে তোমাকে ওর চেয়েও শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে। কিন্তু আমি তো জেলে বন্দি চাচা, আমি কিভাবে নেটওয়ার্ক তৈরি করব? জেলে বসেই করবে। শোনো, আন্তর্জাতিক বাণিজ্যের একটা বড় অংশ চলে আন্ডারওয়ার্ল্ডের মাধ্যমে, যাকে তোমরা বলো হাওলা। এটা শুধু কালো টাকার লেনদেন নয়, এটা একটা বিশ্বাসের নেটওয়ার্ক। আমি তোমাকে সেই নেটওয়ার্কের সাথে পরিচয় করিয়ে দেব। আমি তোমাকে শেখাবো কিভাবে সিস্টেমের ফাঁক ফোকর ব্যবহার করে নিজের রাস্তা তৈরি করতে হয়। শোয়েব চাচা আদিলকে আন্তর্জাতিক স্বর্ণের বাজার, ডায়মন্ডের চোরাচালানের রুট, বিভিন্ন দেশের ট্যাক্স ফাঁকি দেওয়ার কৌশল এবং হাওলা নেটওয়ার্কের কার্যকারিতা সম্পর্কে শিক্ষা দিতে শুরু করেন। আদিলের প্রখর মেধা সবকিছু খুব দ্রুত আয়ত্ত করতে শুরু করে। যে জ্ঞান সে বই পড়েও পেত না, সেই বাস্তব জ্ঞান সে এখন কারাগারের ভেতরে বসে অর্জন করছে। কিন্তু চাচা, এসব তো অবৈধ। অবৈধ? আইন কারা বানায় জানো? ক্ষমতাশালীরা। তারা নিজেদের সুবিধার জন্য আইন বানায়। যখন তোমার হাতে ক্ষমতা থাকবে, তখন তুমি নতুন আইন বানাবে। মনে রাখবে, পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি টাকা নয়, ক্ষমতা। আর ক্ষমতা আসে জ্ঞান আর সঠিক যোগাযোগ থেকে।
শোয়েব চাচা তার কিছু পুরনো আন্তর্জাতিক পরিচিতির সাথে চিঠির মাধ্যমে আদিলের পরিচয় করিয়ে দেন। তিনি আদিলের রত্ন পাথরের জ্ঞানের কথা তাদের জানান। আদিল তার সেলের ভেতরে বসে ভাঙা পেন্সিল দিয়ে কাগজের টুকরোয় নতুন নতুন জুয়েলারির ডিজাইন আঁকে, যা শোয়েব চাচা তার নেটওয়ার্কের মাধ্যমে বাইরে পাঠান। ধীরে ধীরে আদিলের ভেতর থেকে সেই পুরনো আবেগপ্রবণ ছেলেটা হারিয়ে যেতে থাকে। তার জায়গায় জন্ম নেয় এক নতুন আদিল, যে আগের চেয়ে অনেক বেশি চুপচাপ, অনেক বেশি তীক্ষ্ণ এবং অনেক বেশি কৌশলী। তার চোখে এখন আর অসহায়ত্বের কান্না নেই, আছে প্রতিশোধের আগুন আর ঘুরে দাঁড়ানোর এক অদম্য জেদ। শোয়েব চাচা আবার একদিন আদিলের দিকে তাকিয়ে বলে, তোমার চোখে আমি আলো দেখতে পাচ্ছি আদিল, অন্ধকার থেকে বেরিয়ে আসার আলো। আমি আমার আইনজীবীকে বলেছি তোমার কেসটা দেখতে। হয়তো তোমাকে জেল থেকে বের করতে পারবো না, কিন্তু তোমার সাজার মেয়াদ কমানোর চেষ্টা করতে পারবো। আমার সাজার মেয়াদ কমলে কি হবে চাচা? এই সমাজ তো আমাকে অপরাধী হিসেবে দেখবে। সমাজকে ভুলে যাও, নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে সমাজ তোমার দিকে আঙ্গুল তোলার আগে 1000 বার ভাববে। আমি তোমাকে একটা ঠিকানা দেব, জেল থেকে বের হয়ে সোজা দুবাই চলে যাবে। এখানে আমার একটা পুরনো বন্ধু আছে, সে তোমাকে সাহায্য করবে। বাকিটা বাকিটা তোমার লড়াই। আদিল শোয়েব চাচার চোখের দিকে তাকায়। এই বৃদ্ধ মানুষটা তার জীবনে ফেরেশতার মতো এসেছেন। তিনি তাকে শুধু বাঁচার স্বপ্ন দেখাননি, তিনি তাকে লড়াই করার অস্ত্রও হাতে তুলে দিয়েছেন। আদিল বুঝতে পারে তার জীবনের প্রথম অধ্যায় শেষ হয়েছে, এবার শুরু হবে দ্বিতীয় অধ্যায়, যেখানে সে শিকার নয়, শিকারী। মেঘে ঢাকা এক বিষণ্ণ সকাল। ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিশাল বিবর্ণ লোহার গেটটা শব্দ করে খুলে গেল। 1 বছর, অর্থাৎ 365টা দিন, 8760টা ঘন্টা পর আদিল বাইরের পৃথিবীর আলো দেখল, কিন্তু তার চোখে কোনো উচ্ছ্বাস নেই। 1 বছর আগে সেই স্বপ্নালু আবেগপ্রবণ দৃষ্টিটা হারিয়ে গেছে। তার জায়গায় এখন এক কঠিন স্থির পরিণত হয়েছে, যা ভেদ করে অনেক দূর পর্যন্ত দেখতে পায়। জেল গেটের বাইরে কোনো জনারণ্য নেই। শোয়েব চাচার পরামর্শে তার মুক্তির খবরটা সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। একটা সিএনজি নিয়ে আদিল সোজা পুরান ঢাকায় তার বাড়ির গলির মুখে এসে নামে। প্রতিটি কদম ফেলতে গিয়ে তার মনে হচ্ছে সে যেন 1 যুগ পর নিজের এলাকায় ফিরেছে। দরজায় কড়া নাড়তে ভেতর থেকে রিয়ার গলা ভেসে আসে, কে? আসছি। দরজা খুলেই রিয়া কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে যায়। তার ভাইয়া দাঁড়িয়ে আছে দরজায়, কিন্তু এ কোন ভাইয়া? 1 বছরে মুখের সেই নরম ভাবটা কেটে গেছে, শরীরটা শুকিয়ে গেছে, কিন্তু কাঁধ দুটো আগের চেয়ে চওড়া মনে হচ্ছে। চোখের নিচে জমেছে ক্লান্তির কালি। ভাইয়া, ভেতরে আসতে বলবি না? মা, মা দেখো কে এসছে, ভাইয়া এসছে মা। রিয়ার চিৎকারে সালেহা বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসেন। আমার বাবা, আমার মানিক ফিরে এসেছে। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। তোকে ওরা কত কষ্ট দিয়েছে বাবা, এ কি চেহারা হয়েছে তোর? আয় ভেতরে আয়। কেঁদো না মা, আমি ফিরে এসেছি তো, সব ঠিক হয়ে যাবে এখন। আদিল ঘরে ঢোকে। তার চেনা ঘর, চেনা গন্ধ, কিন্তু কোনো কিছুই আর আগের মতো লাগছে না। মনে হচ্ছে সে এই ঘরের একজন অতিথি মাত্র। রিয়া আদিলের হাত ধরে বলে, ভাইয়া তুমি আর কোথাও যাবে না তাই না? তুমি এখান থেকে আমাদের সাথেই থাকবে। ওই খারাপ লোকগুলো তোমাকে আর কিছু করতে পারবে না। তুই কত বড় হয়ে গেছিস রিয়া, কলেজে ভর্তি হয়েছিস? হ্যাঁ বাবা, তোর জামিন পাইনি দেখে মেয়েটা পড়াশোনায় ছেড়ে দিতে চেয়েছিল, আমি জোর করে ভর্তি করিয়েছি। আয় তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য নাস্তা বানাই। আদিলকে ঘিরে তার মা আর বোনের ব্যস্ততা শুরু হয়ে যায়, কিন্তু আদিলের সেদিকে কোনো মনোযোগ নেই। তার চোখ দুটো ঘরের প্রতিটি জিনিস খুঁটিয়ে দেখছে, যেন সে পুরনো স্মৃতিগুলোকে ঝালিয়ে নিচ্ছে না, বরং সেগুলোর থেকে নিজেকে বিচ্ছিন্ন করার প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ পর সালেহা বেগম খাবারের প্লেট এগিয়ে এনে বলেন, নে বাবা খা। 1 বছর তুই কি খেয়েছিস না খেয়েছিস ভাবলেও আমার বুকটা ফেটে যায়। মা, আমাকে আজ রাতেই আবার চলে যেতে হবে। আদিলের শান্ত স্থির কথাটা যেন বোমা হয়ে ফেটে পড়ে। সালেহা বেগম আর রিয়ার মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। চলে যেতে হবে মানে? কোথায় যাবি তুই? তুই কি আবার? না মা, জেলে নয়, অনেক দূরে, দেশের বাইরে।
রিয়া, দেশের বাইরে কেন ভাইয়া? তুমি তো এখন মুক্ত, আমাদের সাথেই থাকবে, আমরা সবাই একসাথে থাকবো। তুমি আবার আগের মতো দোকানে কাজ করবে, ডিজাইন বানাবে। সেই আদিল মরে গেছে রিয়া। যে ছেলেটা ডিজাইন বানানোর স্বপ্ন দেখত, তাকে ওরা 1 বছর আগেই খুন করে ফেলেছে। আমি এখন আর কারো অধীনে কাজ করার জন্য ফিরিনি। তাহলে কি করবি বাবা? আমাদের যে আর কেউ নেই তুই ছাড়া। আমার উপরে বিশ্বাস রাখো মা, আমি যা করছি তোমাদের ভালোর জন্য করছি। আমি এমন কিছু করতে যাচ্ছি যাতে ভবিষ্যতে আর কোনো সামির আমাদের দিকে চোখ তুলে তাকাতেও সাহস না পায়। আমাকে শুধু কিছুটা সময় দাও, আমি খুব তাড়াতাড়ি তোমাদের আমার কাছে নিয়ে যাব, কিন্তু তার আগে আমাকে যেতে হবে। আদিলের কণ্ঠস্বরে এমন এক দৃঢ়তা ছিল যা সালেহা বেগমকে চুপ করিয়ে দেয়। তিনি বুঝতে পারেন তার ছেলেটা আর আগের মতো নেই। জেলের ওই দেয়ালগুলো তার কাছ থেকে শুধু 1টা বছর কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে তার ভেতরের সারল্যটাও। সেদিন সন্ধ্যার পর এক নির্জন গলিতে ল্যাম্পপোস্টের আবছা আলোর নিচে রুহি অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আদিলের পাঠানো এক লাইনের একটা মেসেজ পেয়েই সে ছুটে এসেছে। প্রতিটি মুহূর্ত তার কাছে 1 বছরের সমান মনে হচ্ছে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে এক দীর্ঘ ছায়া মুক্তি। আদিল, আমি এসেছি রুহি। রুহি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারে না, ছুটে গিয়ে আদিলের বুকে ঝাঁপিয়ে পড়ে। তার কান্নায় আদিলের শার্টের কলার ভিজে যায়। আদিল শক্ত করে রুহিকে জড়িয়ে ধরে। 1 বছর পর এই স্পর্শ, এই অনুভূতি দুজনকে নির্বাক করে দেয়। আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম আদিল। তোমাকে ছাড়া একটা দিনও আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি জানি, আমি সব জানি রুহি। তুমি আমার জন্য যা করেছো তা মনে হয় আর কেউ করতো না। তোমার প্রতিটি চেষ্টার খবর আমি পেয়েছি। রুহি আদিলের বুক থেকে মুখ তুলে তার মুখের দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি তো কিছুই করতে পারিনি আদিল। আমি তোমাকে বের করে আনতে পারিনি, আমি হেরে গেছি। তুমি হারোনি রুহি, তুমি একা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়েছ, এটাই অনেক। ওদের জালটা অনেক বড়, এটা ছিঁড়ে ফেলা সম্ভব ছিল না। এখন তুমি ফিরে এসেছো, এখন আমরা একসাথে লড়বো। আমি নতুন করে সব প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি। স্বামীরের অবৈধ সোনার চালানের কিছু খবর পেয়েছি। আমরা ওকে শাস্তি দেবই আদিল। তোমার উপর করা প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ আমরা নিব। প্রতিশোধ শব্দটা শুনে আদিলের মুখে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সেই রুহির কাঁধে হাত রেখে তাকে নিজের থেকে সামান্য দূরে সরিয়ে দেয়। প্রতিশোধ তো দুর্বলরা নেই রুহি, ওরা একটা সাময়িক আবেগ মাত্র। আমি প্রতিশোধ নিতে ফিরিনি। তাহলে তুমি কি করতে চাও? তুমি কি সবকিছু ভুলে যেতে বলছো? ভুলবো? একটা রাতও আমি ভুলিনি রুহি। জেলের সেলে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার মুখস্থ। না, আমি ভুলতে আসিনি। আমি ওদের সাম্রাজ্য আমার পায়ের নিচে আনতে এসেছি। আদিলের কণ্ঠস্বরের তীব্রতায় রুহি কেঁপে ওঠে। এ কোন আদিলকে দেখছে সে? সামির আমাকে কি দিয়েছে? অপবাদ, জেল, আমার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে। আমি ওর দোকানটা পুড়িয়ে দিয়ে বা ওকে জেলে পাঠিয়ে সেই সাময়িক আনন্দ পেতে চাই না। আমি এমন এক সাম্রাজ্য করতে যাচ্ছি যার সামনে ওর আলম অ্যান্ড সন্সকে রাস্তার ধারের এক চিলতে দোকান বলে মনে হবে। আমি ওকে ধ্বংস করব না রুহি। আমি ওকে এতটাই অপ্রাসঙ্গিক করে দেব যে ওর অস্তিত্বই কারো কাছে কোনো গুরুত্ব পাবে না। আমি ওর কাছ থেকে শুধু টাকা বা সম্মান কেড়ে নেব না, আমি ওর কাছ থেকে ওর ক্ষমতা কেড়ে নেব, যে ক্ষমতা ব্যবহার করে ও আমার মতো হাজারো আদিলকে পিষে ফেলতে পারে। আদিল, এসব তুমি কি বলছো? কিভাবে করবে তুমি এত কিছু? আমি আজ রাতেই দুবাই চলে যাচ্ছি। শোয়েব চাচা সব ব্যবস্থা করে দিয়েছেন। সেখান থেকেই আমার নতুন খেলা শুরু হবে। তোমাকে এখানে একটা কাজ করতে হবে। কি কাজ বলো? আমি তোমার জন্য সব করতে পারি। তুমি তোমার সাংবাদিকতা চালিয়ে যাবে, স্বামীদের উপর, ওর ব্যবসার উপর নজর রাখবে, ওর প্রত্যেকটা পদক্ষেপের খবর আমাকে দেবে। তুমি হবে এখানে আমার চোখ আর কান। কিন্তু খুব সাবধানে, নিজের পরিচয় গোপন রেখে কাজটা করতে হবে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমি পারবো আদিল, তুমি নিজের খেয়াল রেখো। আমার জন্য ভেবো না,
যে আদিলকে তুমি চিনতে, সে 1 বছর আগেই মারা গেছে। যাকে তুমি এখন দেখছো সে হারতে শেখেনি। আমাকে ফিরতেই হবে রুহি, তোমার জন্য, আমাদের জন্য। আদিল শেষবারের মতো রুহিকে বুকে জড়িয়ে নেয়। এই আলিঙ্গনে ভালোবাসা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক কঠিন প্রতিজ্ঞা। কোনো দীর্ঘ বিদায়ের সম্ভাষণ নয়, কোনো কান্নাকাটি নয়। আদিল শুধু রুহির কপালে একটা চুমু খেয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। সেই রাতেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হয়ে আদিল দুবাইগামী একটি প্লেনে উঠে বসে। প্লেনের জানালা দিয়ে সে দেখতে পায় ঢাকার আলো ঝলমলে রূপ। এই শহর তার সবকিছু কেড়ে নিয়েছে। মনে মনে সে প্রতিজ্ঞা করে, একদিন আমি এই শহরেই ফিরব, তবে পরাজিত সৈনিক হিসেবে নয়, এক বিজয়ী রাজা হিসেবে। দুবাই স্বপ্ন আর বাস্তবতার এক অদ্ভুত মিশেলের শহর। আকাশ ছোঁয়া বিল্ডিংয়ের সারি একদিকে যেমন মাথা ঘুরিয়ে দেয়, তেমনি এর পুরনো গলিতে মিশে আছে শত শত দেশের মানুষের ঘাম আর শ্রমের গল্প। আদিল এই শহরে পা রেখেছে পকেটে সামান্য কিছু টাকা আর বুকে একরাশ জেদ নিয়ে। শোয়েব চাচার দেওয়া ঠিকানা অনুযায়ী আদিল পৌঁছায় দুবাইয়ের বিখ্যাত সোনার বাজারের এক কোণায় অবস্থিত আল ফাহিম জুয়েলার্সে। এটা কোনো বিশাল শোরুম নয়, বরং একটা ছোট পুরনো দিনের দোকান, যার মালিক 50 এক পাকিস্তানি ভদ্রলোক জনাব নাসির। নাসির আদিলের চিঠিটা পড়ে বলে, সোয়াব ভাই পাঠিয়েছে তোমাকে। উনি আমার পুরনো বন্ধু, কিন্তু উনি তো গত 10 বছর ধরে জেলের ভেতরে। উনি ভালো আছেন, আর ওনার কথাই শেষ কথা। তা কি কাজ জানো তুমি? এখানে বসে খাওয়ার মতন পয়সা আমার নেই, দিনরাত খাটতে হবে। আমি একজন জেমোলজিস্ট এবং জুয়েলারি ডিজাইনার। আমাকে শুধু কাজ করার একটা সুযোগ দিন, আপনি নিরাশ হবেন না। ডিজাইনার? আমার এই ছোট্ট দোকানের ডিজাইনার দিয়ে কি হবে? এখানে মানুষ রেডিমেড গয়না কিনতে আসে। যাও, ওই পেছনের ওয়ার্কশপে যাও। ইউসুফ ওস্তাদ যা বলে তাই করবে। আপাতত সাধারণ কারিগরের কাজই করতে হবে তোমাকে। আদিলের হাতে কোনো বিকল্প ছিল না। যে হাতে সে কোটি টাকার ব্লু ডায়মন্ড ডিজাইন করেছে, সেই হাতেই সে এখন সাধারণ সোনার চুড়ি পলিশ করার কাজ শুরু করে। দিনের বেলা প্রচণ্ড গরমে ছোট্ট গরম ওয়ার্কশপে হাড় ভাঙা খাটুনি, আর রাত কাটে শহরের এক প্রান্তে লেবার ক্যাম্পের মতো একটা ছোট্ট ঘরে আরও 10 জন শ্রমিকের সাথে। কিন্তু এই কঠিন বাস্তবতা আদিলকে দমাতে পারে না। দিনের বেলা সে যা উপার্জন করত তার প্রায় সবটুকু সে খরচ করত রাতের গবেষণার জন্য। সে বিভিন্ন ধরনের মেটাল আর সিনথেটিক স্টোন, বিশেষ করে কিউবিক জিরকোনিয়া আর ময়সানাইট নিয়ে কাজ শুরু করে। তার লক্ষ্য ছিল এমন কিছু তৈরি করা যা দেখতে অবিকল আসল হীরার মতো হবে, কিন্তু দাম হবে অনেক কম। তার রুমমেট একজন ইন্ডিয়ান বলে, आदिल भाई, रात 2 बजे, अभी तो सो जाओ, कल सुबह फिर काम पे जाना है। বাস আর কিছুক্ষণ ভাই, ঘুমিয়ে পড়েন আপনি। সে তার জমানো টাকা দিয়ে একটা পুরনো ল্যাপটপ কেনে। রাতের বেলা সে রুহির সাথে কোডেড মেসেজিং অ্যাপে কথা বলে। তাদের মধ্যে কোনো আবেগঘন কথা হয় না, হয় শুধু তথ্যের আদান প্রদান। এক রাতে রুহির কাছ থেকে একটি মেসেজ আসে যা আদিলের জেদের আগুনে ঘি ঢেলে দেয়। প্রজেক্ট এস এখন আরও শক্তিশালী। দেশের জুয়েলারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছে। মিডিয়া তাকে গোল্ড কিং বলে রেখেছে। সে খুব তাড়াতাড়ি রাজনীতিতে নামার প্রস্তুতি নিচ্ছে। আগামী নির্বাচনে এমপি নমিনেশন পাওয়ার জন্য বড় একটা ফান্ড তৈরি করেছে। ওর নেটওয়ার্ক এখন সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। তাকে উড়তে দাও। পাখি যত উঁচুতে ওড়ে, পড়ার সময় ততটাই বেশি ব্যথা পায়। তুমি শুধু ওর ফান্ডের উৎসগুলির উপর নজর রাখো। ল্যাপটপটা বন্ধ করে আদিল জানালার বাইরে তাকায়। দূরে বুর্জ খলিফার চূড়া দেখা যাচ্ছে। সে মনে মনে বলে, সামির, তুমি তোমার খেলা খেলো, আমি আমার খেলাটা এখান থেকে শুরু করলাম। কেটে গেছে আরও 6 মাস। এই 6 মাসে আদিল শুধু একজন সাধারণ কারিগর হয়েই থাকেনি, সে রাতের পর রাত জেগে তৈরি করেছে তার স্বপ্নের প্রজেক্ট। সে এমন এক ধরনের সিনথেটিক ডায়মন্ড তৈরি করতে সক্ষম হয়েছে যার ফায়ার, ব্রিলিয়ান্স এবং কাট এতটাই নিখুঁত যে সাধারণ জেমোলজিস্টদের পক্ষেও খালি চোখে আসল হীরার সাথে এর পার্থক্য করা প্রায় অসম্ভব। নাসির আদিলের কাজ দেখে বলে, আদিল, তুমি এটা কি বানিয়েছো? এ তো একেবারে আসল হিরে লাগছে। এটা ময়সনাইট নাসির চাচা, কিন্তু আমি এর কাটিং এবং পলিশিং এমনভাবে করেছি যাতে এর অপটিক্যাল প্রপার্টিজ সেরা মানের হীরার কাছাকাছি চলে যায়।
কিন্তু এর দাম তো আসল হীরের 10 ভাগেরও 1 ভাগ না। এটা তো ধোকাধারী। একে ধোকাধারী নয় চাচা, এটা হলো ইনোভেশন। আমি তো এটাকে হীরা বলে বিক্রি করতে চাই না, আমি এটাকে আদিলস ব্রিলিয়ান্স নামে বিক্রি করতে চাই। যারা কম খরচে হীরার মতো সৌন্দর্য চায় তাদের জন্য। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগামী সপ্তাহে একটা বড় জুয়েলারি এক্সিবিশন আছে, আমি সেখানে একটা ছোট স্টল নিতে চাই। তুমি পাগল হয়ে গেছো? ওখানে স্টল নেওয়ার খরচ কত জানো? আর এত বড় বড় কোম্পানির পাশে তোমার এই নকল হীরে কে দেখবে? আমার কাছে কিছু টাকা জমানো আছে, আর ঝুঁকি না নিলে জীবনে বড় হওয়া যায় না চাচা। আপনি শুধু আমাকে অনুমতি দিন। আদিলের চোখের আত্মবিশ্বাস দেখে নাসির আর না করতে পারে না। কিছুদিন পরেই দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিশাল হলরুম, চারদিকে আলোর ঝলকানি। বিশ্বের নামি দামি সব জুয়েলারি ব্র্যান্ড তাদের সেরা কালেকশন নিয়ে হাজির হয়েছে। এই হাজারো জাঁকজমকের ভিড়ে এক কোণায় ছোট্ট একটা স্টল নিয়ে দাঁড়িয়ে আছে আদিল। তার স্টলে কোনো দামি ডেকোরেশন নেই, আছে শুধু কয়েকটি ভেলভেটের ট্রেতে রাখা তার নিজের হাতে তৈরি করা কিছু সিনথেটিক ডায়মন্ডের আংটি আর নেকলেস। বড় বড় স্টলগুলোতে যখন মানুষের ভিড়, তখন আদিলের স্টল প্রায় খালি। দু একজন যারাও আসছে, সিনথেটিক শব্দটা শুনেই নাক সিটকে চলে যাচ্ছে। আদিলের ভেতরটা হতাশায় ভরে উঠছিল, কিন্তু সেই মুখে হাসি ধরে রেখেছিল। ঠিক তখনই হলরুমে একদল আরব শেখ এবং তাদের বিশাল দেহরক্ষীর বহর প্রবেশ করে। তাদের মধ্যে যিনি মধ্যমণি তিনি হলেন শেখ হামদান আল মাকতুম, দুবাইয়ের অন্যতম প্রভাবশালী স্বর্ণ ব্যবসায়ী এবং রাজ পরিবারের সদস্য। শেখ হামদান বিভিন্ন স্টল ঘুরে দেখছিলেন। হঠাৎ তার চোখ পড়ে আদিলের প্রায় খালি স্টলটার দিকে। তিনি কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে আসেন। তোমার স্টলে এত ভিড় কম কেন যুবক? তোমার কাছে কি দেখানোর মতো কিছু নেই? মারহাবা শেখ, আমার কাছে যা আছে তা হয়তো সবার জন্য নয়। আমার কাছে আছে সততা। সততা? তুমি কি এখানে সততা বিক্রি করতে এসেছো? এক প্রকার তাই। আমি সিনথেটিক ডায়মন্ড বিক্রি করি, যা দেখতে অবিকল আসলে হীরার মতো। কিন্তু আমি এটাকে আসল বলে বিক্রি করে কারোর সাথে প্রতারণা করি না। আমি ক্রেতাকে সত্যিটা জেনেই সৌন্দর্য কেনার সুযোগ দিই। আদিলের সোজাসাপটা উত্তরে শেখ হামদান বেশ অবাক হন। তিনি সম্প্রতি বেলজিয়ামের এক কোম্পানির কাছ থেকে বড় এক চালান হীরা কিনেছিলেন, যার অর্ধেকই পরে ল্যাবে পরীক্ষার পর সিনথেটিক বলে প্রমাণিত হয়। এতে তার মিলিয়ন মিলিয়ন ডলার লোকসান হয়। দেখাও তোমার পাথর। আদিল তার সেরা নেকলেসটা শেখের সামনে তুলে ধরে। শেখ তার বিশেষজ্ঞ দিয়ে সেটা পরীক্ষা করান। শেখ, পাথরটা মাসানাইট, কিন্তু এর কাট আর ক্যারিটি অবিশ্বাস্য। আমি আমার জীবনে এত নিখুঁত সিনথেটিক স্টোন দেখিনি। কাজ ভালো, কিন্তু এই নকল পাথরের বাজারে আসল চেনাটাই তো সবচেয়ে বড় মুশকিল। এর কি কোনো সহজ উপায় আছে তোমার কাছে? আদিল যেন এই প্রশ্নটারই অপেক্ষায় ছিল। সে পকেট থেকে ছোট্ট একটা পেনের মতো ডিভাইস বের করে। অবশ্যই আছে শেখ, আমি শুধু সমস্যা তৈরি করিনি, আমি সমাধানও তৈরি করেছি। এই ডিভাইসটির নাম জেম ভেরিফায়ার। এটা আমি নিজেই বানিয়েছি। আদিলের ডিভাইসটির ডগা প্রথমে একটি আসল হীরার ওপর, যা সে নিজের সাথে এনেছিল, এবং পরে তার তৈরি ময়সানাইটের ওপর ছোঁয়ায়। আসল হীরার ক্ষেত্রে ডিভাইসটি সবুজ আলো জ্বালিয়ে একটি বিপ শব্দ করে, কিন্তু ময়সানাইটের ক্ষেত্রে আলোটি লাল হয়ে যায় এবং কোনো শব্দ হয় না। এটা থার্মাল এবং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির উপর ভিত্তি করে কাজ করে। হীরা তাপের সুপরিবাহী, কিন্তু ময়সানাইট নয়। এই ছোট্ট ডিভাইসটি দিয়ে যে কোনো সাধারণ মানুষও 1 সেকেন্ডের মধ্যেই আসল আর নকলের পার্থক্য ধরে ফেলতে পারবে। শেখ হামদান এবং তার বিশেষজ্ঞ দল পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। একজন সাধারণ কারিগরের কাছ থেকে তারা এমন উদ্ভাবনী শক্তি আশা করেনি। তোমার নাম কি যুবক? আদিল রহমান। আদিল, তোমার সততা, তোমার জ্ঞান আর তোমার উদ্ভাবনী শক্তি তিনটেই আমাকে মুগ্ধ করেছে। আমি তোমার সাথে ব্যবসা করতে চাই। শুধু তোমার এই সিনথেটিক ডায়মন্ড নয়, আমি তোমার এই ডিভাইসটাও চাই। আর পুরো ব্যবসার জন্য আমি এমন হাজার হাজার ডিভাইস চাই। আদিলের বুকের ভেতরটা খুশিতে লাফিয়ে ওঠে, কিন্তু সে বাইরে বিন্দুমাত্র উচ্ছ্বাস প্রকাশ করে না। তার মুখটা থাকে আগের মতো শান্ত এবং স্থির। শেখ,
আমার একটা শর্ত আছে। শেখ হামদান অবাক হন। তার মতো প্রভাবশালী ব্যক্তিকে কেউ শর্ত দেওয়ার সাহস করে, এটা প্রায় অকল্পনীয়। বলো, কি তোমার শর্ত? আমি আপনার কর্মচারী হিসেবে কাজ করতে চাই না, আমি আপনার ব্যবসার অংশীদারি হতে চাই। হলরুমের সেই কোণায় দাঁড়িয়ে একজন সাধারণ কারিগর, একজন প্রাক্তন কয়েদি, দুবাইয়ের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজনের চোখে চোখ রেখে তার ব্যবসার অংশীদারিত্ব দাবি করছে। আদিলের জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঠিক সেই মুহূর্তেই হয়ে যায়। সময় বদলেছে, দুবাইয়ের আকাশটা আগের মতোই নীল, কিন্তু সেই আকাশের নিচে আদিল রহমানের পৃথিবীটা পুরোপুরি বদলে গেছে। কেটে গেছে আরও 4টি বছর। যে আদিল একদিন লেবার ক্যাম্পের ছোট্ট ঘরে রাত কাটাতো, সে আজ বুর্জ খলিফার পাশের এক আকাশচুম্বী ভবনের 47 তলায় বসে পুরো শহরটাকে দেখে। এটা মাকতুম গ্রুপ অফ জুয়েলার্সের হেড অফিস, আর এই অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেবিনটা এখন আদিলের। অফিসের কাঁচের দরজা সোনালী অক্ষরে লেখা আদিল রহমান, চিফ অপারেটিং অফিসার। শেখ হামদান তার কথা রেখেছিলেন। তিনি আদিলের মেধা আর সততার উপর বাজি ধরেছিলেন এবং সেই বাজি তিনি জিতেছেন। আদিল শুধু কর্মচারী হিসেবে যোগ দেয়নি, জেম ভেরিফায়ার ডিভাইস এবং তার ইউনিক সিনথেটিক ডায়মন্ডের ব্যবসার 5% অংশীদারিত্ব নিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। আদিলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফরহান বলে, স্যার, সাউথ আফ্রিকার জিয়াস কোম্পানির সাথে মিটিংটা 10 মিনিট পর শুরু হবে, আর হংকংয়ের সাপ্লায়াররা জেম ভেরিফায়ার এর নতুন অর্ডারের জন্য বারবার ফোন করছে। আদিল ল্যাপটপ থেকে চোখ না তুলে শান্ত স্বরে বলে, ডি বিয়ার্সকে বলুন আমি অনলাইনে জয়েন করব, আর হংকংয়ের পার্টিকে বলুন পেমেন্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত কোনো নতুন অর্ডার নেওয়া হবে না। আমাদের পলিসি সবার জন্য সমান। ওকে স্যার। আদিলের নেতৃত্বে মাকতুম গ্রুপ এক নতুন বিপ্লব এনেছে জুয়েলারি ব্যবসায়। তার তৈরি করা জেম ভেরিফায়ার ডিভাইসটি এখন আন্তর্জাতিক মার্কেটে কোয়ালিটি কন্ট্রোলের এক মানদণ্ড হয়ে উঠেছে। আদিলের কঠোর নীতির কারণে নকল বা ব্ল্যাক ডায়মন্ডের কারবারিরা এই অঞ্চলের ব্যবসা প্রায় হারাতে বসেছে। সে এখন আর শুধু একজন ডিজাইনার বা কর্মচারী নয়, আন্তর্জাতিক গোল্ড মার্কেটের একজন প্রভাবশালী কিংমেকার। কেবিনের দরজা খুলে প্রবেশ করেন স্বয়ং শেখ হামদান। তার মুখে প্রশান্তির হাসি। আদিলকে দেখেই তার চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। তিনি বড় সোফাটায় বসতে বসতে বলেন, আদিল, আমার মনে হচ্ছে আমি আমার জীবনের সেরা বিনিয়োগটা তোমার উপরেই করেছিলাম। আদিল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বিনয়ের সাথে বলে, আসসালামু আলাইকুম শেখ, সব আপনার বিশ্বাস আর আল্লাহর রহমত। ওয়ালাইকুম আসসালাম। না, এটা শুধু আমার বিশ্বাস ছিল না, এটা তোমার যোগ্যতা। তুমি মাত্র 4 বছরে আমাকে ব্যবসায় যেখানে নিয়ে গেছো তা আমি গত 40 বছরও পারিনি। আজ আমাদের কোম্পানি শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইউরোপ এবং আমেরিকাতেও একটি আস্থার নাম। আমরা শুধু ব্যবসা করিনি শেখ, আমরা বিশ্বাস বিক্রি করেছি। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি জানি তুমি শুধু ব্যবসার জন্য এখানে আসোনি আদিল, তোমার চোখের গভীরে আমি অন্য কিছু দেখতে পাই, একটা অসমাপ্ত লড়াই। তুমি চাইলে আমার নেটওয়ার্ক ব্যবহার করতে পারো। তোমার শত্রু যত শক্তিশালী হোক, আমার হাত তার চেয়ে লম্বা। হ্যাঁ, আপনার এই উদারতার জন্য আমি কৃতজ্ঞ শেখ, কিন্তু এই লড়াইটা আমার একার। আমি নিজের হাতেই এর শেষটা লিখতে চাই। আমি শুধু আপনার দোয়া চাই। আমার দোয়া সবসময় তোমার সাথে আছে বেটা। আল্লাহ তোমার মাকসাদ পূরণ করুক। শেখ বেরিয়ে যাওয়ার পর আদিল তার ব্যক্তিগত এনক্রিপ্টেড ফোনটা হাতে নেয়। দিনের এই সময়টা সে রেখেছে শুধু তার পরিবারের জন্য। সে ভিডিও কল দেয় বাংলাদেশের। স্ক্রিনে ভেসে ওঠে তার মায়ের হাসি মুখ। সালেহা বেগম এখন আর পুরান ঢাকার সেই ছোট্ট ফ্ল্যাটে থাকেন না। আদিল বছর 2 আগেই তাদের জন্য গুলশানে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছে। কি রে বাবা, আজ এত তাড়াতাড়ি ফোন দিলি? তোর খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? চেহারাটা কেমন যেন শুকিয়ে গেছে। মা, আমি দিনে 12 ঘন্টা মিটিং করি, সুখব না তো কি হব? তুমি কেমন আছো? তোমার প্রেশার ঠিক আছে? রিয়া কোথায়? আমি ভালো আছি। তোর পাঠানো নতুন ডাক্তার খুব খেয়াল রাখে, আর রিয়া তো তার ভার্সিটি নিয়ে ব্যস্ত। ওর ফাইনাল ইয়ার চলছে, তার ভাবির সাথে শপিংয়ে গেছে। ভাবি?
কোন ভাবি? কেন? রহিমা ছাড়া আবার কে? মেয়েটা আমার সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। তুই কবে আসবি বাবা? এবার এসে কিন্তু বিয়ের তারিখটা পাকা করতে হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। খুব তাড়াতাড়ি আসবো মা, কাজ প্রায় গুছিয়ে এনেছি। এবার ফিরলে আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। রিয়াকে বলো ওর জন্য একটা সারপ্রাইজ আছে। মায়ের সাথে কথা বলার পর আদিলের কঠিন মুখটায় এক চিলতে কোমলতা ফিরে আসে। এই পরিবারটাই তার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা। পরিবারের সাথে কথা শেষ করে আদিল তার আসল খেলায় মনোযোগ দেয়। গত কয়েক বছর ধরে সে শুধু নিজের ব্যবসায় বাড়ায়নি, শোয়েব চাচার শেখানো পথে হেঁটে সে এক বিশাল গোপন নেটওয়ার্ক তৈরি করেছে। এই নেটওয়ার্ক তাকে এমন সব খবর এনে দেয় যা কোনো মিডিয়া বা গোয়েন্দা সংস্থার পক্ষেও জানা সম্ভব নয়। সে তার ল্যাপটপে একটি সিক্রেট ফোল্ডার খোলে যার নাম প্রজেক্ট এস। ফোল্ডারটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। সে পাসওয়ার্ড টাইপ করে RUHI। ফোল্ডারটি খোলার সাথে সাথে স্ক্রিনে ভেসে ওঠে সামির আলমের ছবি এবং তার সম্পর্কে জোগাড় করা গত 5 বছরের সমস্ত তথ্য। তার ব্যবসার আয়ের উৎস, কালো টাকা লেনদেন, হাওলা নেটওয়ার্ক, রাজনৈতিক যোগাযোগ, ব্যক্তিগত দুর্বলতা, সব কিছু। ঠিক তখনই রুহির কাছ থেকে একটি কোডেড মেসেজ আসে। প্রজেক্ট এস আজ রাতে বেলজিয়াম থেকে আসা একটি বিশেষ কনসাইনমেন্টে রিসিভ করবে। এয়ারপোর্ট কার্গো নয়, ব্যবহার করা হবে চট্টগ্রাম বন্দরের একটি গোপন রুট। কনসাইনমেন্টে সোনার বারের আড়ালে অন্য কিছু থাকার সম্ভাবনা আছে। কি থাকতে পারে বলে মনে হয়? কোনো ধারণা? আমার সোর্স বলছে অনেক ডায়মন্ডস, আফ্রিকান ব্লাড ডায়মন্ডস, আন্তর্জাতিক বাজারে যা সম্পূর্ণ নিষিদ্ধ। মেসেজটা পড়ার সাথে সাথে আদিলের চোখ দুটো জ্বলে ওঠে। সে এতদিন ধরে ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল। আমার একজন লোক তোমার সাথে যোগাযোগ করবে, তাকে কনসাইনমেন্টের সঠিক লোকেশন এবং সময়ের তথ্যটা দিয়ে দিও। আর তুমি ওখান থেকে যতটা সম্ভব দূরে থাকবে, কোনো ঝুঁকি নেবে না। চিন্তা করো না, আমি সাবধানে থাকবো। তুমি কবে ফিরছো আদিল? আমার আর অপেক্ষা করতে ভালো লাগছে না। খুব তাড়াতাড়ি। খেলার শেষ দৃশ্যটা মঞ্চস্থ করার সময় প্রায় হয়ে এসেছে। মেসেজটা পাঠিয়ে আদিল তার চেয়ারে হেলান দেয়। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক হিসেবি হাসি। সে কোটিপতি হয়েছে, ক্ষমতা অর্জন করেছে, কিন্তু তার আসল লক্ষ্য একটাই, সামিরের বানানো ক্ষমতার এই বিশাল পিরামিডটা এমনভাবে ভেঙে ফেলা যাতে এর একটা ইটও আর খুঁজে না পাওয়া যায়। সে তার একজন বিশ্বস্ত লোককে ফোন করে যে বাংলাদেশে তার হয়ে কাজ করে। জামাল, চট্টগ্রাম পোর্টে আজ রাতে একটা স্পেশাল গেস্ট আসবে। আমি চাই সেই গেস্ট এবং তাকে যারা রিসিভ করতে যাবে সবার খুব যত্ন করে ছবি তোলা হোক। এমনভাবে ছবি তুলবে যেন প্রত্যেকের মুখ স্পষ্ট বোঝা যায়। আর হ্যাঁ, কনসাইনমেন্টের ভেতরে কি আছে সেটা ছবি তুলতে পারলে তোমার জন্য স্পেশাল বোনাস থাকবে। কাজটা যেন খুব পরিষ্কার হয়। ফোনটা রেখে আদিল অফিসের বিশাল কাঁচের জানালার সামনে এসে দাঁড়ায়। নিচে দুবাই শহরটা যেন তার পায়ের তলায়। যে ক্ষমতা আর অর্থ ব্যবহার করে সামির তাকে ডুবিয়ে দিতে চেয়েছিল, আজ তার চেয়ে 1000 গুণ বেশি ক্ষমতা আর অর্থ আদিলের হাতে। সে এখন আর শিকার নয়, সে এক ধূর্ত এবং ক্ষমতাবান চালক যে তার দাবার বোর্ডের শেষ চালটি দেওয়ার জন্য প্রস্তুত। দীর্ঘ 5 বছর পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ। মধ্যপ্রাচ্যের একটি প্রাইভেট জেট থেকে নামেন জিন্স টপের ওপর ব্লেজার পরা স্টাইলিশ এক তরুণী। তার চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। সে আর কেউ নয়, আদিলের বোন রিয়া। তার ঠিক পেছনেই নামেন সালেহা বেগম, তার পরনে মার্জিত শাড়ি, মুখে তৃপ্তির হাসি। আর সবশেষে নামে রুহি, তার চোখে মুখে অধীর অপেক্ষা আর চাপা উত্তেজনা। কিছুক্ষণের মধ্যেই দুবাই থেকে আসা এমিরেটসের ফার্স্ট ক্লাসের গেট খুলে যায়। সেখান থেকে বেরিয়ে আসে একজন মানুষ যাকে ঘিরে রেখেছে আরবের শেখদের মতো পোশাক পরা কয়েকজন ব্যক্তিগত দেহরক্ষী। লোকটির পরনে টম ফোর্ডের বানানো নিখুঁত কাটিংয়ের একটি নেভি ব্লু স্যুট, চোখে কার্টিয়ারের সানগ্লাস, হাতে পাটেক ফিলিপের ঘড়ি। হাঁটাচলায় এমন এক কর্তৃত্বের ভাব যা আশপাশের সবার মনোযোগ কেড়ে নেয়। এই মানুষটি আদিল রহমান। কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই যে এই শহরেই এক কারাগারে সে একদিন কয়েদির জীবন কাটিয়েছে। রিয়া, রুহি আর তার মা প্রাইভেট জেট দিয়ে এয়ারপোর্টে এসেছেন রিসিভ করতে।
বিমানবন্দরের বাইরে তখন মিডিয়ার উপচে পড়া ভিড়। মাকতুম গ্রুপের চিফ অপারেটিং অফিসার, এশিয়ান জুয়েলারি মার্কেটের নতুন ফেনোমেনন মিস্টার এ রহমান বাংলাদেশে এসেছেন। এই খবরটাই আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। মিস্টার রহমান, বাংলাদেশে আপনার বিনিয়োগের উদ্দেশ্য কি? স্যার, আপনি কি বাংলাদেশের জুয়েলারি মার্কেটে একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠা করে এসেছেন? আদিল সানগ্লাসটা খুলে মুখে এক সৌজন্যমূলক হাসি ফুটিয়ে নিখুঁত ইংরেজিতে বলে, ধন্যবাদ সবাইকে। আমি এখানে ব্যবসা করতে আসিনি, আমি এখানে সম্পর্ক গড়তে এসেছি। বাংলাদেশের রত্নশিল্পের এক গৌরবময় ইতিহাস আছে। আমি সেই ইতিহাসকে আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করে বিশ্বাসের দরবারে তুলে ধরতে চাই। বিস্তারিত জানতে চাইলে আগামীকাল সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমাদের প্রেস কনফারেন্সে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আদিল তার দেহরক্ষীদের বলয়ের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে তার জন্য অপেক্ষায় থাকা কালো মার্সিডিজ গাড়িতে উঠে বসে। গাড়িতে আগে থেকে বসেছিল তার মা, বোন আর রুহি। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে বাইরের পৃথিবীর জন্য তৈরি করা কঠিন খোলসটা মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সালেহা বেগম আদিলের মাথায় হাত বুলিয়ে কান্না ভেজা চোখে বলেন, আমার বাবা, আমার রাজা ফিরে এসেছে। কেঁদো না মা, বলেছিলাম না আমি তোমাদের নিতে আসবো। ভাইয়া, এ কি চেহারা বানিয়েছিস? দেখ তো, মনে হচ্ছে কোনো হলিউডের হিরো। নিজের বোনকেই তো ভুলে গেছিস। তোকে কি ভোলা যায় পাজি? নে, চোখ বন্ধ কর, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রিয়া চোখ বন্ধ করলে আদিল তার হাতে একটি সুন্দর বাক্স তুলে দেয়। রিয়া চোখ খুলে দেখে বাক্সের ভেতরে লন্ডনের বিখ্যাত সেন্ট্রাল সেন্ট মার্টিনস কলেজের অফার লেটার, জুয়েলারি ডিজাইনিংয়ের ওপর মাস্টার্স করার জন্য। ভাইয়া, এটা 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 তো আমার স্বপ্ন ছিল। তুই কিভাবে জানলি? তো সব স্বপ্ন পূরণ করার জন্যই তো আমার বাড়ি ফিরে আসা রিয়া। তুই হবি বাংলাদেশের সবচেয়ে বড় জুয়েলারি ডিজাইনার, তোর নিজের ব্র্যান্ড হবে। আদিল এবার রুহির দিকে ফেরে। তার চোখে মুখে কোনো কথা নেই, আছে শুধু গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতা। রুহি, তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমাদের মধ্যে কোনো ঋণ নেই আদিল, যা আছে তার শুধু বিশ্বাস। তুমি ফিরে এসেছো, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। পরদিন সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের হলরুম দেশের সেরা সাংবাদিক, ব্যবসায়ী আর প্রভাবশালীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। মঞ্চে আদিল রহমান তার ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করছে। এবং তাই মাকতুম গ্রুপ বাংলাদেশে স্থাপন করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বমানের একটি জেম টেস্টিং ল্যাবরেটরি এবং একটি আন্তর্জাতিক মানের ডিজাইনিং ইনস্টিটিউট। এখান থেকে পাশ করে সেরা ছাত্রছাত্রীদের আমরা আন্তর্জাতিক মার্কেটে কাজ করার সুযোগ করে দেব। আমরা চাই বাংলাদেশের নাম ছড়িয়ে পড়ুক বিশ্বের প্রতিটি কোণায়। আদিলের ঘোষণায় পুরো হলরুম করতালি দিয়ে ফেটে পড়ে। আমন্ত্রিত অতিথিদের সারিতে বসেছিল সামির আলম। গত 5 বছরে সে দেশের জুয়েলারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছে, রাজনীতিতে যোগ দিয়েছে এবং নিজেকে এক অপ্রতিরোধ শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। কিন্তু আদিলের এই ঘোষণায় তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সামির পাশের ব্যবসায়ীকে বলে, লোকটা কে? আগে তো কখনো দেখিনি। আরে আপনি চিনেন না? উনি তো মিস্টার রহমান। দুবাইয়ে মার্কেট তুফান তুলে দিয়েছে। এর সাথে ব্যবসা করতে পারলে আমাদের সবার ভাগ্য খুলে যাবে। ঠিক তখনই আদিলের চোখ পড়ে সামিরের ওপর। সে মাইক্রোফোনটা হাতে নিয়ে মৃদু হাসে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের জুয়েলারি অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট জনাব সামির আলমকে। তার নেতৃত্বে বাংলাদেশের জুয়েলারি শিল্প অনেক দূরে গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে তার সাথে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহী। আদিলের মুখে নিজের প্রশংসা শুনে সামিরের অহংকারটা ফুলে ওঠে। সে ভাবতেও পারেনি এত বড় একজন বিনিয়োগকারী তাকে এতটা গুরুত্ব দেবে। সে উঠে দাঁড়িয়ে আদিলকে ধন্যবাদ জানায়। আদিলের মুখটা তার কাছে কেন যেন চেনা চেনা লাগছিল, কিন্তু সে কিছুতেই মনে করতে পারছিল না কোথায় দেখেছে। পরদিন সকালে আদিলের হোটেলের প্রেসিডেন্সিয়াল শ্যুটের ড্রয়িং রুমে অপেক্ষা করছে সামির। শ্যুটটা এতই বিলাসবহুল যে সামিরের মতো ধনী লোকও কিছুটা দ্বিধায় ভুগছে। সামির আসার ঠিক 10 মিনিট আগে রুহি একজন হোটেল টেকনিশিয়ানের ইউনিফর্ম পরে শ্যুট থেকে বেরিয়ে যায়। তার হাতে একটি টুল বক্স। সে আদিলের দিকে তাকিয়ে শুধু একবার মাথা নাড়ে, যার অর্থ কাজ হয়ে গেছে। স্যুটের প্রতিটি কোণায় ফুলদানি থেকে শুরু করে টেবিল ল্যাম্পের ভেতরে, এমনকি আদিলের স্যুটের বোতামেও বসানো হয়েছে ক্ষুদ্র মাইক্রোফোন এবং ক্যামেরা।
আদিল ইন্টারকমে তার পার্সোনাল অ্যাপার্টমেন্ট ফারহানকে বলে, ফারহান, মিস্টার সমীরকে ভেতরে পাঠিয়ে দাও। আর মনে রেখো, আগামী 1 ঘন্টা আমাকে যেন কেউ বিরক্ত না করে। সমীর শুটে প্রবেশ করার সাথে সাথে আদিল উঠে দাঁড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানায়। আসুন মিস্টার সমীর, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ধন্যবাদ মিস্টার রহমান। আপনার মতো একজন বড় মাপের মানুষ আমাকে ব্যক্তিগতভাবে ডেকেছেন, আমি সম্মানিত বোধ করছি। আরে আপনি তো এদেশের আইকন, আপনার সাথে পরিচিত হওয়াটাই আমার জন্য সম্মানের। বসুন প্লিজ। কফি না চা? কফি চলবে। ছোট ছোট সৌজন্যমূলক কথা শেষ হওয়ার পর আদিল আসল প্রসঙ্গে আসে। মিস্টার সমীর, আমি বাংলাদেশের যে ল্যাব এবং ইনস্টিটিউট তৈরি করতে যাচ্ছি, তাতে আমি একা চলতে চাই না। আমি আপনার মতো একজন অভিজ্ঞ এবং প্রভাবশালী পার্টনার খুঁজছি। আপনি যদি আমার সাথে এই প্রজেক্টে যোগ দেন, তাহলে আমরা দুজন মিলে পুরো এশিয়ার মার্কেট দখল করে নিতে পারবো। সামিরের চোখ লোভে চকচক করে ওঠে। মাকতুম গ্রুপের সাথে পার্টনারশিপ মানে তার ক্ষমতা এবং সম্পদ দুটোই বহু গুণ বেড়ে যাবে। এটা তো আমার জন্য বিশাল একটা সুযোগ মিস্টার রহমান। আমি আপনার সাথে কাজ করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব। তবে একটা সমস্যা আছে সমীর সাহেব। কি সমস্যা? অফিসিয়াল ব্যবসা তো সবাই করে, কিন্তু মার্কেট কন্ট্রোল করতে হলে লাইনের দুপাশেই খেলতে হয়। মানে কিছু আনঅফিসিয়াল কারবারও তো চালু রাখতে হয়, তাই না? যেমন ধরুন, আফ্রিকান রুট থেকে আসা কিছু বিশেষ আনকাট জিনিসপত্র, কিংবা ইউরোপের কিছু বিশেষ পার্টির জন্য অন্য পথে পেমেন্ট পাঠানোর ব্যবস্থা। আদিলের কথায় সামিরের কান খাড়া হয়ে যায়। সে বুঝতে পারে এই লোক শুধু সৎ ব্যবসায়ী নয়, সে তার মতোই একজন খেলোয়াড়। মিস্টার রহমান, আপনি তো দেখছি আমার মনের কথাই বলে দিয়েছেন। এসব ছাড়া কি আর এত বড় ব্যবসা চালানো যায়? আমারও কিছু পুরনো এবং বিশ্বস্ত রুট আছে, যেমন ধরুন চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম? ওটা তো বেশ রিস্কি। কাস্টমসের অনেক কড়াকড়ি এখানে। আরে সিস্টেমটাকে ম্যানেজ করতে জানতে হয় মিস্টার রহমান। কাস্টমস থেকে শুরু করে মন্ত্রণালয়ের বড় কর্তারা সবাই আমার প্যাকেটে, শুধু সঠিক জায়গায় সঠিক পার্সেন্টেজে পৌঁছে দিতে হয়। যেমন গত মাসে বেলজিয়াম থেকে আমার একটা বড় কনসাইনমেন্ট এলো, আনকাট ডায়মন্ডস। কেউ টেরও পেল না। বাহ, আপনার নেটওয়ার্ক তো অসাধারণ। আমারও দুবাইতে কিছু নিজস্ব লোক আছে যারা পেমেন্টের বিষয়টা দেখতে পারে। হাওলা। এক্সিলেন্ট। তাহলে তো আমাদের জুটিটা দারুণ জমবে। আপনি সাপ্লাই লাইনটা দেখুন, আমি ভিতরে সব ম্যানেজ করে নেব। আমার এমন কিছু কানেকশন আছে যারা চাইলে আইনও বদলে দিতে পারে। লোভে এবং অহংকারে অন্ধ হয়ে সামির তার পুরো অবৈধ অপারেশনের ব্লুপ্রিন্ট আদিলের সামনে বলে ফেলে। সে কাদেরকে ঘুষ দেয়, কোন পথে মাল আনা নেওয়া করে, কিভাবে কালো টাকা সাদা করে, সব কিছু। সে টেরও পায় না তার প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গি গোপনে রেকর্ড হয়ে যাচ্ছে। তাহলে মিস্টার সমীর, আমাদের পার্টনারশিপটা আজকের পর থেকে শুরু হলো বলে ধরে নিতে পারি? অবশ্যই মিস্টার রহমান, অবশ্যই। আমাদের দুজনকে এখন আর কেউ থামাতে পারবে না। একদম ঠিক বলেছেন, কেউ থামাতে পারবে না। সামির যখন শুট থেকে বেরিয়ে যায়, তখন তার চোখে মুখে এক বিশাল সাম্রাজ্য জয়ের স্বপ্ন। সে জানে না সে আসলে স্বেচ্ছায় নিজের ফাঁসির দড়িতে সই করে দিয়ে গেল। সামির চলে যাওয়ার সাথে সাথে আদিল তার শুটের বোতামে লাগানো মাইক্রোফোনটি খোলে। রুহি অন্য একটি দরজা দিয়ে ভেতরে ঢোকে, তার মুখেও বিজয়ের হাসি। সবকিছু নিখুঁতভাবে রেকর্ড হয়েছে আদিল, শুধু কথা নয়, ওর প্রতিটি এক্সপ্রেশন পর্যন্ত ক্যামেরা বন্দি। খেলার প্রথম পর্ব শেষ হলো রুহি, এবার দ্বিতীয় পর্বের প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয় পর্ব? এরপর আবার কি? আমার ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমি আমার সবচেয়ে প্রিয় ছাত্র সমীর আলমকে বিশেষ সম্মান দিতে চাই। এমন সম্মাননা যা সে জীবনেও ভুলতে পারবে না। আদিলের চোখের দিকে তাকিয়ে রুহি বুঝতে পারে দাবা খেলার শেষ চালটি দেওয়ার জন্য রাজা এখন পুরোপুরি প্রস্তুত। 3 মাস পর রহমান ইনস্টিটিউট অফ জেমোলজি অ্যান্ড ডিজাইনের উদ্বোধনী সন্ধ্যা। ঢাকার সবচেয়ে অভিজাত 5 স্টার হোটেলের গ্র্যান্ড হল রুম যেন আজ এক টুকরো আকাশগঙ্গা।
দেশের মন্ত্রী, এমপি, শীর্ষ ব্যবসায়ী, পুলিশ কমিশনার থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়ার প্রতিনিধি সবাই এখানে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বয়ং বাণিজ্য মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে সামনের সারিতে বসে আছে সামির আলম, তার মুখে আত্মতৃপ্তির হাসি। আদিলের সাথে পার্টনারশিপ করে সে নিজেকে এখন দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ভাবতে শুরু করেছে। তার পাশে বসে আছেন তার বাবা আলম সাহেব, যার চোখে মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট। রুহি একজন টিভি সাংবাদিকের বেশে হাতে মাইক্রোফোন নিয়ে বলে, ম্যাডাম, মিস্টার এ রহমানের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? অসাধারণ। বাংলাদেশের জন্য এটা একটা বিশাল পাওয়া। মিস্টার রহমানের মতো ভিশনারি বিনিয়োগকারী আমাদের আরও দরকার। রুহি নিখুঁত পেশাদারিত্বের সাথে সবার সাক্ষাৎকার নিচ্ছিল, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছিল মঞ্চের দিকে। তার বুকের ভেতরটা উত্তেজনায় ঢিপ ঢিপ করছে। সে জানে আজ শুধু একটি ইনস্টিটিউটের উদ্বোধন হবে না, উদ্বোধন হবে সত্যের এক নতুন অধ্যায়ের। মঞ্চে আসেন অনুষ্ঠানের সঞ্চালক। তিনি মিস্টার আদিল রহমানকে তার স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করেন। আদিল ধীর স্থির পদক্ষেপে মঞ্চে ওঠে। তার পরনে আজ কালো রঙের একটি শেরওয়ানি, যা তার ব্যক্তিত্বকে আরও ধারালো করে তুলেছে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ স্বরে বলে, শুভ সন্ধ্যা মাননীয় মন্ত্রী, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা। আজ আমার জীবনের এক বিশেষ দিন। আজ আমি শুধু একটি ইনস্টিটিউটের উদ্বোধন করতে আসিনি, আমি এসেছি একটি স্বপ্নকে সত্যি করতে। আদিল তার স্বপ্ন, তার পরিকল্পনা নিয়ে কিছু কথা বলে। তার প্রতিটি শব্দে ফুটে ওঠে দেশের প্রতি তার ভালোবাসা আর তরুণ প্রজন্মের জন্য কিছু করার আকুতি। পুরো হলরুম মুগ্ধ হয়ে তার কথা শুনে। তবে এই স্বপ্নটা সত্যি করা আমার একার পক্ষে সম্ভব ছিল না। এই যাত্রায় আমি এমন একজনকে পাশে পেয়েছি যিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন, আমার চোখে তিনি একজন বড় মাপের খেলোয়াড়। আমি মঞ্চে ডেকে নিতে চাই আমার নতুন বিজনেস পার্টনার, জুয়েলারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সামির আলমকে। করতালির মধ্যে সামির গর্বিত ভঙ্গিতে মঞ্চে ওঠে। আদিল তার সাথে হ্যান্ডশেক করে এবং তাকে কিছু বলার জন্য অনুরোধ করে। সে মাইক্রোফোন হাতে নিয়ে বলে, ধন্যবাদ মিস্টার রহমান। আপনার মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সাথে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আমরা দুজন মিলে বাংলাদেশের জুয়েলারি শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তবে মিস্টার সামির, পার্টনারশিপ মানে তো শুধু লাভ নয়, পার্টনারশিপ মানে হলো স্বচ্ছতা, তাই না? অবশ্যই, স্বচ্ছতাই আমাদের ব্যবসার মূল ভিত্তি হবে। চমৎকার। তাহলে চলুন আজ সবার সামনে আমাদের এই নতুন পার্টনারশিপের স্বচ্ছতার একটা ছোট্ট নমুনা পেশ করা যাক। আদিল তার হাতের রিমোট কন্ট্রোলের একটি বোতাম চাপে। মঞ্চের পেছনের বিশাল এলইডি স্ক্রিনটা হঠাৎ করেই জ্বলে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে আদিলের হোটেলের প্রেসিডেন্সিয়াল শ্যুটের সেই দৃশ্য। সামির আলমের স্পষ্ট কণ্ঠস্বর হলরুমে গম গম করে বাজতে থাকে। ভিডিওতে সামির বলছে, সিস্টেমটাকে ম্যানেজ করতে জানতে হয় মিস্টার রহমান। কাস্টমস থেকে শুরু করে মন্ত্রণালয়ের বড় বড় কর্তারা সবাই আমার পকেটে। গত মাসে বেলজিয়াম থেকে আমার একটা বড় কনসার্টমেন্ট এলো, আনকাট ডায়মন্ডস, কেউ টেরও পেল না। ভিডিওটি চলার সাথে সাথে পুরো হলরুমে পিনপতন নীরবতা নেমে আসে। সামিরের মুখের হাসিটা জমে বরফ হয়ে যায়। তার বাবা আলম সাহেব চেয়ারে বসা অবস্থাতেই থরথর করে কাঁপতে শুরু করেন। ভিডিও শেষ হয় না, একটার পর একটা ক্লিপ চলতে থাকে। চট্টগ্রাম বন্দরে রাতের অন্ধকারে নিষিদ্ধ ব্লাড ডায়মন্ডের বাক্স নামানোর দৃশ্য, যা আদিলের লোক গোপনে ধারণ করেছিল। সেই ছবিগুলোতে সামিরের বিশ্বস্ত সহযোগীদের মুখ স্পষ্ট। এরপর দেখানো হয় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের অ্যাকাউন্টে পাঠানো হাওলা লেনদেনের প্রমাণপত্র। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা হয়তো ভাবছেন আমি কেন আমার বিজনেস পার্টনারের এই অসাধারণ প্রতিভা সবার সামনে তুলে ধরছি। কারণ এই প্রতিভার সাথে আমার একটি ব্যক্তিগত পরিচয় আছে। প্রায় 6 বছর আগে এই প্রতিভাবান মানুষটি ঠিক এভাবেই সিস্টেমকে ব্যবহার করে একজন নির্দোষ যুবককে মাদক এবং চোরাচালানের মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন। আদিল এবার মঞ্চের আলোটা নিজের মুখের ওপর থেকে সরিয়ে নেয়। সে ধীরে ধীরে সামিরের দিকে এগিয়ে যায়। কি হলো সামির, আমাকে চিনতে পারছো না? আমি আদিল রহমান, তোমার আলম অ্যান্ড সন্স জুয়েলার্সের সেই সামান্য ডিজাইনার। আদিল নামটা শোনার সাথে সাথে সামিরের চোখ দুটো ভয়ের চোটে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হয়। সে ভূত দেখার মতো চমকে ওঠে। তুমি অসম্ভব, তুমি তো জেলে পচে মরার কথা ছিল, তাই না? কিন্তু আল্লাহ সবসময় সত্যের সাথে থাকেন।
তুমি হয়তো ভাবছো আমি কেন তোমার সাথে এই খেলাটা খেললাম, কেন তোমাকে সরাসরি শেষ করে দিলাম না। কারণ আমি চেয়েছিলাম যে ক্ষমতার জোরে তুমি নিজেকে অপ্রতিরোধ্য ভাবতে, সেই ক্ষমতার মঞ্চেই তোমার মুখোশটা আমি সবার সামনে খুলে দেব। দর্শক, আপনারা হয়তো ভাবছেন সামান্য ঈর্ষার কারণে একজন মানুষ এতটা নিচে নামতে পারে। না, কারণটা তার চেয়েও অনেক গভীর। কারণটা হলো ভয়। আদিল আবার রিমোট চাপে। স্ক্রিনে ভেসে ওঠে একটি পুরনো পারিবারিক ছবি। আলম সাহেবের সাথে তার ছোট ভাই অর্থাৎ সামিরের চাচা এবং তার ছোট্ট মেয়ের ছবি। এই ভদ্রলোক হলেন জনাব জামিল আলম, সামিরের আপন চাচা। তিনি ছিলেন আলম অ্যান্ড সন্সের সত্যিকারের কারিগর এবং ডিজাইনার। আর তার মেয়ে সোনিয়া, সে ছিল আমার ভালোবাসা। আমরা বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সামির ভয় পেত। সে জানতো তার চাচার মৃত্যুর পর কোম্পানির পুরো ডিজাইন বিভাগের উত্তরাধিকারী হবে সোনিয়া, আর সোনিয়ার স্বামী হিসেবে আমিও সেই ক্ষমতার অংশীদারি হব। তাই সে সোনিয়াকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য হুমকি দেয়। সোনিয়া যখন তার কথা শুনতে রাজি হয়নি, তখন সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে সোনিয়াকে খুন করে এবং সেটাকে একটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। আর সেই অপরাধ ঢাকতে এবং আমাকে চিরতরে সরাতেই সে আমাকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। আদিলের কণ্ঠস্বর কান্নায় রুদ্ধ হয়ে আসে। সামনের সারিতে বসা রুহির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আদিল নিজেকে সামলে নেয়। ঠিক তখনই রুহি তার সাংবাদিকের পরিচয় নিয়ে মঞ্চে ওঠে। আমি ডেইলি নিউজ টুডের ইনভেস্টিগেটিভ রিপোর্টার রুহি। গত 5 বছর ধরে আমি এই কেসটি নিয়ে কাজ করছি। সোনিয়া আলমের তথাকথিত অ্যাক্সিডেন্টের পেছনে সামির আলমের জড়িত থাকার সমস্ত প্রমাণ এবং আজকের এই স্বীকারোক্তি সব কিছু এই পেন ড্রাইভে আছে, যা আমি এই মুহূর্তে পুলিশ কমিশনার মহোদয়ের হাতে তুলে দিতে চাই। হতভম্ব পরাজিত সামির পালানোর জন্য মঞ্চের পেছন দিকে দৌড় দেয়, কিন্তু সেখানে আগে থেকে সাদা পোশাকের পুলিশ প্রস্তুত ছিল। পুলিশ কমিশনারের ইশারায় তারা সামিরকে ধরে ফেলে। মিস্টার সামির আলম, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মিডিয়ার শত শত ক্যামেরা তখন সামিরার অসহায় পরাজিত মুখটাকে বন্দি করে ফেলে। যে ক্যামেরা একদিন আদিলকে অপরাধী বানিয়েছিল, আজ সেই ক্যামেরাই সত্যকে প্রতিষ্ঠা করলো। আদিল মঞ্চ থেকে নেমে তার মায়ের পাশে এসে দাঁড়ায়। সালেহা বেগম তার ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। ন্যায় বিচার অবশেষে প্রতিষ্ঠিত হয়েছে। সমস্ত ঝড় থেমে যাওয়ার পর এক শান্ত স্নিগ্ধ সকাল। বুড়িগঙ্গার তীরে শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা নৌকার পাটাতনে বসে আছে আদিল আর রুহি। ভোরের সূর্যটা নদীর পানিতে তার সোনালি আভা ছড়াচ্ছে। বাতাসে কেমন একটা ভেজা মাটির গন্ধ। অনেকক্ষণ ধরে দুজনের মধ্যে কোনো কথা নেই। তারা শুধু একসাথে বসে সূর্যোদয় দেখছে। এই নীরবতার মধ্যেই যেন লুকিয়ে আছে তাদের বলা না বলা হাজারো কথা, সহে যাওয়া হাজারো যন্ত্রণা। আদিলের কাঁধে মাথা রেখে নরম স্বরে বলে, কখনো ভেবেছিলে এমন একটা সকাল আমাদের জীবনে আবার আসবে? সত্যি বলতে না, জেলের ওই অন্ধকার সেলটাতে বসে আমি শুধু তোমার মুখটাই ভাবতাম রুহি। ওই মুখটাই আমাকে বেঁচে থাকার শক্তি দিত। কিন্তু এমন একটা শান্ত সকাল, এটা আমার কল্পনারও বাইরে ছিল। সোনিয়ার কথা তুমি আমাকে আগে কখনো বলনি কেন আদিল? হ্যাঁ, বলতে চাইনি, কারণ আমি চাইনি আমার প্রতিশোধের লড়াইয়ের সাথে তোমার কোনো ব্যক্তিগত আবেগ জড়িয়ে থাক। তুমি যা করেছো একজন সাংবাদিক হিসেবে সত্যের জন্য করেছো। আমি তোমাকে কোনো বিপদে ফেলতে চাইনি। আমি কি তোমার চেয়ে পর ছিলাম আদিল? তোমার কষ্টটা কি আমার কষ্ট ছিল না? তুমি পর নও রুহি, তুমি তো আমার ভেতরের আমি। এই জন্যই তো তোমাকে আগলে রাখতে চেয়েছিলাম। আদিল তার পকেট থেকে ছোট্ট একটা ভেলভেটের বাক্স বের করে। রুহি অবাক হয়ে তার দিকে তাকায়। আদিল বাক্সটা খুলে রুহির সামনে ধরে বলে, এটা তোমার জন্য। রুহি দেখে বাক্সের ভেতরে কোনো হীরা বা দামি পাথরের আংটি নেই। আছে রূপোর একটি সাধারণ আংটি, যার মাথায় বসানো মসৃণ ধূসর রঙের একটি ছোট্ট পাথর। এত কিছুর করার পর শেষ পর্যন্ত আমাকে একটা নদীর পাথর উপহার দিচ্ছ মিস্টার সিইও? এই পাথরটার দাম আমার কাছে পৃথিবীর সব ব্লু ডায়মন্ডের চেয়েও বেশি রুহি। তোমার কি মনে আছে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল ভার্সিটির সামনে বৃষ্টিতে ভিজতে ভিজতে? সেদিন তুমি পা পিছলে পড়ে যাচ্ছিলে আর আমি তোমাকে ধরে ফেলি। তখন তোমার পায়ের নিচে এই পাথরটাই ছিল। আমি সেদিন এটা কুড়িয়ে নিয়েছিলাম। রুহির চোখ দুটো বিস্ময়ে আর ভালোবাসায় ছলছল করে ওঠে। গত
7টা বছর এই পাথরটাই আমার সাথে ছিল। জেলের অন্ধকারে দুবাইয়ের মরুভূমিতে যখনই আমি হার মানার কথা ভেবেছি, তখনই আমি এই পাথরটার দিকে তাকিয়েছি আর তোমার মুখটা আমার মনে পড়েছে। তুমি আমার শক্তি রুহি, তুমি আমার সবচেয়ে মূল্যবান রত্ন। আদিল খুব যত্ন করে আংটিটা রুহির অনামিকায় পরিয়ে দেয়। কোনো জাঁকজমক নয়, কোনো নাটকীয়তা নয়, শুধু দুটো মানুষের ভালোবাসার বিশ্বাস সেই মুহূর্তটাকে চিরন্তন করে তোলে। উপহারটা তো মন্দ নয়, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার শর্ত? বলো কি শর্ত? তোমাকে কথা দিতে হবে, তুমি আর কোনোদিন মিস্টার এ রহমান হবে না। তুমি হবে আমার সেই পুরনো আদিল, যে আমার জন্য ডিজাইন বানাবে, আমার সাথে বৃষ্টিতে ভিজবে, আর মাঝরাতে ফোন করে বলবে ঘুমিয়ে পড়েছো। আদিল রুহিকে নিজের আরো কাছে টেনে নিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলে, মিস্টার এ রহমান তো সেদিনই মারা গেছে, যেদিন সামিরকে হাত করা পড়ানো হয়েছে। এখন যে তোমার পাশে বসে আছে সে শুধু তোমার, সারা জীবনের জন্য। সারা জীবন? প্রমিস? প্রমিস। আদিল রুহির ঠোঁটের খুব কাছে চলে আসে, তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যায়। আংটিটা কিন্তু বড্ড সেকেলে, নেক্সট টাইম একটা ডায়মন্ড রিং চাই আমার। তোমাকে আমি ডায়মন্ডের একটা পৃথিবী বানিয়ে দেবো আমার রানী। সূর্যটা ততক্ষণে পুরোপুরি উঠে গেছে, নদীর পানি চিকচিক করছে, একটা নতুন দিনের শুরু হচ্ছে। আদিল আর রুহির জীবনেও এক নতুন ভোরের সূচনা হয়েছে, যে ভোরে কোনো ষড়যন্ত্রের অন্ধকার নেই, আছে শুধু ভালোবাসা, বিশ্বাস আর একসাথে পথ চলার অঙ্গীকার। প্রতিশোধের আগুন নিভে গিয়ে সেখানে জন্ম নিয়েছে একরাশ শান্তি। গল্পটা এখানেই শেষ হয়, ন্যায় বিচার এবং ভালোবাসার এক চূড়ান্ত বিজয়ের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।